তো তুমি এই ভিডিও কোথায় পেলে? কি অবাক হচ্ছ? গতকাল যখন এই ছেলেটা তোমাকে প্রপোজ করছিল তখন আমি ওখানেই ছিলাম। ও, সব যখন জেনে গিয়েছিস তাহলে শুনে রাখ, তোর মতো ফকিরকে ভালোবেসে জীবনটা বরবাদ হয়ে গেল আমার। তাই আমি তোকে ডিভোর্স দিয়ে শুভকে বিয়ে করব। শুভ আমাকে খুব ভালোবাসে, কেয়ার করে, কলেজ থেকে শুরু করে শপিং সব খরচ দেয় শুভ আমাকে। তুই কি দিয়েছিস? দেখো নিশি, তুমি আমাকে ভালোবাসো, তুমি এমন ভুল করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ। বাঁচতে পারবি কিনা সেটা তোর ব্যাপার, আর যদি ভবিষ্যতে আমাকে ডিস্টার্ব করতে আসিস তাহলে খুব খারাপ হয়ে যাবে, সেটা তোর ভাইয়ের উপর দিয়ে যেতে পারে। এই যে শোনো। জি বলেন, কি বলবেন ছোট ম্যাম সাহেবা? আমি তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো করে আর বলতে পারছি না, কিন্তু আজ আর থাকতে পারলাম না। আমি তোমাকে ভালোবাসি সিয়াম। সেই কবে থেকে আমি তোমাকে ফলো করছি। তোমার ব্যবহার, তোমার সবাইকে উপকার করার স্বভাব, তোমার সব কিছুই আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। তাই আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা তুমি গ্রহণ করো। না, আমার দ্বারা এটা সম্ভব না ছোট ম্যাম সাহেবা। আপনি কোথায় আর আমি কোথায়? কেন সম্ভব নয়? আমার মধ্যে কিসের কমতি আছে বলো? না, আপনার মধ্যে কোনো কিছুই কমতি নেই। তাহলে আমার প্রস্তাব গ্রহণ করছো না কেন? কেন বলো না? আমি দুঃখিত, আমি পারবো না। দেখো, তুমি কিন্তু ভুল করছো। ভালো তোমাকে বাসতেই হবে, দেখিয়ে নিও। কি কিছু বুঝতে পারছেন না তো? আমি বলছি, আগে পরিচয়টা দিয়ে নেই। আমি সিয়াম, টাঙ্গাইল সদর উপজেলায় রসুলপুর গ্রামে থাকি। এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, ফলাফলের অপেক্ষায় আছি। বাবা মা আর একটা ছোট ভাইকে নিয়ে আমার পরিবার। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম সে হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যানের ছোট মেয়ে নিশি। আপাতত এতটুকুই থাক। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে কষ্ট করে পড়াশোনা করে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছি। কিন্তু আজকের এই বাজারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য পড়ালেখা করে কিছু করা খুবই কঠিন। তো যাই হোক, গল্পে ফেরা যাক। আমি পড়াশোনার পাশাপাশি বাবার সাথে আমাদের ক্ষেতের কাজে সাহায্য করি, পাশাপাশি গ্রামের সকলকেই সাহায্য করে থাকি বলে সবাই আমাকে ভালোবাসে। আর সেখান থেকে চেয়ারম্যানের মেয়েরা আমাকে ভালো লেগে যায়। এরপর থেকে সে আমাকে ফলো করতে লাগে। আর আজকে কাজ থেকে ফেরার পথে কি হলো তা তো আপনারা জানেনই। বাড়ি ফিরে গোসল করে কিছু খাবার খেয়ে একটু ঘুমালাম। বিকেলে ছোট ভাই এসে আমাকে ডেকে তুললো। ভাইয়া, এই ভাইয়া ওঠো, বিকেল হয়ে গেছে। চেঁচাচ্ছিস কেন? দেখছিস না ঘুমাচ্ছিলাম। আব্বু তোমাকে ডাকছে, কি জানো দরকার? তারপর উঠে ফ্রেশ হয়ে আব্বুর কাছে গেলাম। আব্বু কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল বাজারে যেতে, কালকে মেহমান আসবে। আমি বাজারে গিয়ে বাজার শেষ করার পথেই চেয়ারম্যানের মেয়ের সাথে দেখা হলো। তখন সে বলল তার সাথে যেন আমি সন্ধ্যায় দেখা করি, না হলে খুব খারাপ হবে। আমি কিছু না বলে চলে আসি। পরদিন যথাসময়ে মেহমানও চলে আসে। তাদের খোঁজখবর নিয়ে আপ্যায়ন করে বিদায় দিতে দিতে রাত হয়ে যায়। আমি খুব ক্লান্ত থাকায় বিছানায় পেট দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে শুনি নিশির বিয়ে কাল। কেন জানি আমার খুব খারাপ লাগছে। মন খারাপ করে মাঠের পাশে বসে রইলাম। এর মধ্যে নিশির বান্ধবী আসছে, এসেই বলল, সিয়াম, তাড়াতাড়ি চলো, নিশি আত্মহত্যার চেষ্টা করেছে, এখন সে হসপিটালে। কি বলো? এসব কখন হলো? এত কিছু বলার সময় নেই, এখনই চলো। তারপর আমি হসপিটালে চলে আসলাম। এসে দিকে চেয়ারম্যান সাহেব বাইরে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতে উনি বললেন, সিয়াম, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার মেয়ে যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমার মেয়ের যদি কিছু হয় তোমাকে ছাড়বো না। আমি কিছু বললাম না, চুপচাপ শুনলাম। আমার খুব খারাপ লাগছে। কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই হবে হয়তো। ওটি থেকে ডক্টর বের হয়ে আসলো। ডক্টরের কাছে গেলাম। সিয়ামকে রোগী বরাবর সিয়ামের নাম দিচ্ছে। আমি সিয়াম। আপনি রোগীর কাছে যান, তারপর আপনারা একজন একজন করে দেখা করতে পারবেন। রোগী এখন সুস্থ আছে। আমি নিশির কাছে গিয়ে বসলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই ওর জ্ঞান ফিরল। তখন নিশি বলল, কেন এসেছো এখানে? চলে যাও এখান থেকে। আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যখন চলে যেতে বলছো তখন আমি চলে যাচ্ছি। এই বলে আমি ওঠার ভান করলাম। ঠিক তখনই নিশি আমাকে টান মেরে তার কাছে নিয়ে গেল আর বলল, আর যদি এক পাও এগোনোর চেষ্টা করিস তাহলে আমি তোকে খুন করব। এই বলে আমাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই নিশির বাবা রুমে প্রবেশ করলো। সাথে সাথে আমরা একে অপরকে সেরে দাঁড়ালাম। তখন চেয়ারম্যান সাহেব বলল, তোমাদের যদি আপত্তি না থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়ে দেওয়া হবে। না বাবা, আমাদের কোনো সমস্যা নেই, তাই না সিয়াম?
আগে পুরো কথাটা তো শেষ করি। নিশিত, আমার সিদ্ধান্ত নিয়েছি 2 বছর পর যখন সিয়ামের একটা জব হবে তখন তোমাদের বিয়েটা হবে। নিশি, আঙ্কেল ঠিক বলেছেন। আমার একটা জব হলে আমাদের বিয়ে করা ঠিক হবে। এখন আমি পড়াশোনা করছি। না, আমি এটা মানবো না। আমাদের এখনই বিয়ে দিতে হবে, না হলে সিয়ামকে অন্য কেউ আমার কাছ থেকে নিয়ে যাবে। দেখো নিশি, আমি প্রমিস করছি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। না, আমি যখন বলেছি তখন বিয়ে দিতে হবে মানে হবে, না হলে আমি কিছু একটা করে ফেলবো। ঠিক আছে, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। তারপর আমাদের বিয়ের জন্য সকল প্রস্তুতি চলল। 7 দিন পর আমাদের বিয়ে। এর মাঝে নিশির সাথে মাত্র 2বার কথা হয়েছে। দিনটি চলেই আসলো। দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম। রাতে বিয়ে সম্পন্ন হলো। এখন বাসর ঘরে যাওয়ার পালা। কিন্তু আমি ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় চাচাতো ভাইয়ের বউ এসে টেনে নিয়ে যায়। ভাবি, কি করছো? ছাড়ো। কোনো কথা নয়, মেয়েটা কতক্ষণ ধরে বসে আছে, তোর কোনো খেয়াল আছে? এরপর জোর করে রুমের ভিতরে নিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। আমি এগিয়ে যাচ্ছি। এমন সময় নিশি আমার কাছে এসেই আমাকে সালাম করতে নিলে, কি করছো? তোমার জায়গা তো আমার বুকে। বাসর এতটা করতে হয়, এটাই নিয়ম। যাই হোক, তুমি যাও, আগে ফ্রেশ হয়ে আসো। অজু করে 2 রাকাত নামাজ পড়ে নেই। এরপর 2 রাকাত নামাজ পড়ে দুজনে আল্লাহর দরবারে দোয়া করলাম আমাদের যেন সুখী জীবন হয়। তারপর নিশি আমাকে বলল, শোনো সিয়াম, আমাদের তো বিয়ে হয়ে গেল। আমার ইচ্ছে ছিল বিয়ের আগে প্রেম করব, কিন্তু তোমার জন্য তা হয়ে উঠলো না। তা এখন কি বলতে চাই আমার বউটা? আমি বলতে চাচ্ছি, তোমার যে পর্যন্ত চাকরি না হয় সে পর্যন্ত আমি পড়ালেখা করি, আর আমরা এ পর্যন্ত প্রেমিক প্রেমিকা হিসেবে থাকি। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন। আমি চাই আমি ডাক্তার হলে আমরা বাসর করব। ভালো প্রস্তাব, কিন্তু আমি এখন আর পড়াশোনা করতে চাচ্ছি না। এখন একটা জব করতে চাই। তোমার স্বপ্ন পূরণ করতে হলেও আমাকে জব করতে হবে। তাহলে এই কথাই রইল। ঠিক আছে। এই বলে আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবার সাথে কথা বলে আমি আর পড়াশোনা করব না বলে একটা জব করতে চাই এটা জানালাম। বাবা প্রথমে রাজি না হলে পরে রাজি হয়। আমার কাছে এখন নিশি স্বপ্নগুলো বেশি মূল্যবান আমার স্বপ্নের থেকেও। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কোনো একটা জব খোঁজার জন্য। যে জায়গায় ইন্টারভিউ দিলাম তারা বলছে একদিন অপেক্ষা করতে। পরের দিন আমার মেলে একটা মেল আসলো, আমার চাকরি হয়েছে, বেতন 15,000 টাকা। এভাবে চাকরি করতে করতে আমার দিন যেতে লাগলো। তবে রাত্রে আমি পড়তাম সবাইকে না জানিয়ে। একদিন নিশে এসে বলল, সিয়াম, আমার কিছু বই দরকার। ঠিক আছে, কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। 3,000 টাকা লাগবে। আমি টাকাটা দিয়ে দিলাম। এখন সারাটা মাস আমার হেঁটে অফিসে যেতে হবে, কারণ গাড়ি ভাড়া বাবদ আমার কাছে 1500 টাকা ছিল, সেটা সহই দিয়ে দিলাম। এভাবেই চলছিল আমার দিন। একদিন এসে বলল, সিয়াম, আমি মেডিকেলে চান্স পেয়েছি। এটা তো খুব আনন্দের সংবাদ, দাঁড়াও মিষ্টি নিয়ে আসি। তারপর একে একে সবাইকে মিষ্টি খাওয়ালাম। তারপর ভর্তি হয়ে গেল। নিশিকে ভর্তি করে দিলাম একটা ভালো মেডিকেলে। তারপর থেকে শুরু হলো নতুন অধ্যায়। নিশি কলেজে যাওয়া শুরু করলো। এভাবে দেখতে দেখতে 6 মাস চলে গেল। একদিন হঠাৎ নিশি মন খারাপ করে বসে আছে। আমি পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। তখনই সে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, ছাড়ো বলছি, আমি আর পারছি না সিয়াম তোমাদের ঝামেলা নিতে। কি বলছো নিশি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রোজ রোজ কলেজ থেকে এসে তোমার বাবা মায়ের সেবা করা, বাড়ির সকল কাজকর্ম করা, আমি আর পারছি না। আমি পারছি না আমার লেখাপড়ায় সময় দিতে। এভাবে চলতে থাকলে আমি আর ডাক্তার হতে পারবো না। কি বলছো নিশি এসব? আমার বাবা মা তোমাকে প্যারা দেয়, তাদের জন্য তুমি ঠিকমতো পড়তে পারছো না? এগুলো বলতে পারলে তুমি? আমার মা তো তোমাকে রান্নাঘরে পর্যন্ত যেতে দেয় না। তুমি কি বলছো এইসব? আমি ঠিকই বলছি। তোমার আমার সাথে থাকলে আমি ভালোভাবে পড়তে পারবো না, তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি হোস্টেলেই থাকবো। দেখো নিশি, পাগলামো করো না, একবার বোঝার চেষ্টা করো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোমাকে আমি কতটা ভালোবাসি। প্লিজ এই সিদ্ধান্ত বাদ দাও। না, যেটা আমি একবার বলেছি সেটা করেই ছাড়বো। আমার জন্য একটা হোস্টেল ঠিক করবে, আর না পারলে আমি নিজেই করে নেব। ঠিক আছে। সে আর কোনো কথা না বলে চলে গেল রুমে। এখন যদি নিশি চলে যায় হোস্টেলে, তাহলে বাবা মাকে কী জবাব দেব? কি বলবো যে তাদের বৌমা তাদের জন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে পারছে না? সেটা কোনভাবে আমি মানিয়ে নেব? নিশি স্বপ্নের থেকে বড় আমার কাছে কিছুই না, তাই তার কথাই মেনে নিলাম। 1 সপ্তাহ পর নিশি একটা হোস্টেলে উঠলো। অবশ্য মা বাবাকে মানাতে অনেক কষ্ট হয়েছে। তারপর 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ প্রতিদিন বিকেলবেলা দেখা করতে যেতাম নিশির সাথে। কিন্তু একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছিলাম, যে নিশি আমাকে দিন দিন অবহেলা করতে শুরু করেছে। কেন এমন করছে তাও জানি না।
পরের দিন এসেই আমাকে ফোন করে হোস্টেলের গেটে ডাকে। সিয়াম, তুমি আমার সাথে আর দেখা করতে এসো না। তুমি বারবার আসলে আমি পড়ালেখা করতে পারি না, মনোযোগ দিতে পারি না, শুধু তোমার কথা মনে পড়ে। আমি কখনো ভাবিনি নিশি তুমি আমাকে এভাবে না করবে। আমি আর কিচ্ছু বলিনি। হৃদয়ে একটা চাপা কষ্ট নিয়ে আর অবাক হয়ে ফিরে এলাম। এটা কি আমার সেই নিশি? না, আর ভাবতে পারলাম না। বাড়িতে আসার পর চুপচাপ থাকলাম। আমি ঠিকই তার খোঁজখবর রাখতাম। একদিন দোকান পাড়ে বসে রয়েছি, তখনই আমার এক বন্ধু আসলো। এসে বলল, কিরে বন্ধু, মন খারাপ কেন তোর? আরে কিছু না, তোর কি অবস্থা? ভালো, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তুই ভালো আছিস। কি হয়েছে খুলে বল তো দেখি। তারপর এক এক করে সবকিছু শেয়ার করলাম তার সাথে। আরে বেটা, এটা কোনো কথা হলো? ভাবি ঠিকই আছে, তুই মাসে একবার গিয়ে কথা বলে আসবি, অসুবিধা নাই। তাছাড়া ভাবি ডাক্তার হলে আমাদের সবারই ভালো। তারপর আরও অনেকভাবে আমাকে বোঝালো। আমার মনটা ভালো হয়ে গেল। এভাবেই চলছিল আমাদের দিন। একদিন আমি অফিস থেকে ফেরার পথে দেখলাম নিশির একটা ছেলে বাইকে করে কোথায় যেন যাচ্ছে। আমার চোখে যেন আমি বিশ্বাস করতে পারছি না। তবুও তাড়াহুড়ো না করে তাদের পিছু নিলাম। দেখলাম নিশি আর ছেলেটা একটা পার্কে প্রবেশ করলো। আমি একটু দূরে গিয়ে তাদের কথা শুনতে লাগলাম। নিশি বলল ছেলেটাকে, হ্যাঁ বলো, কি বলতে রেখেছিলে? আরে বস, আগে আসলাম কেবল কিছুক্ষণ যাক, তারপরে দেখি। কিছুক্ষণ তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করলো। এক পর্যায়ে ছেলেটি একটা গোলাপ ফুল হাতে নিয়ে নিশিকে প্রপোজ করলো। এটা দেখে আমার প্রচণ্ড রাগ হতে লাগলো, কিন্তু তবুও সামনে গেলাম না, চুপচাপ দেখতে লাগলাম। তখনই নিশি টাস করে ছেলেটির গালে একটা চড় মারলো। আমাকে কোন সাহসে প্রপোজ করলি? আমি তো শুধু তোকে বন্ধু ভাবতাম। দেখো নিশি, আমি তোমাকে ভালোবাসি। কি নেই আমার মধ্যে? টাকা পয়সা সব কিছু আছে, কেন তুমি রাজি হচ্ছ না? কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাকে ভালোবাসি, এটাই ফাইনাল। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। এটা দেখার পর আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না। নিশি আমার সাথে এমনটা করতে পারলো। তারপরও সে বিবাহিত। আমি আর হাঁটতে পারছি না, পা ভাঁজ হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছি। নিজেই বলল সে ডাক্তারি পড়তে আমাদের থেকে আলাদা হচ্ছে। কিন্তু আমি কালকে নিশির সাথে কথা বলবো। সারা রাত ঘুমাতে পারলাম না, শুধু কান্না করলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম নিশির সাথে দেখা করতে যেয়ে যা শুনলাম, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সিয়াম, তুমি এখানে আবার এত সকালে? কোনো দরকার? নিশি, এসব কি হচ্ছে? তুমি কেমনে পারলে এমনটা আমার সাথে করতে? স্বামী রেখে পরপুরুষের সাথে প্রেম করতে? তুমি কি আবল তাবল বলছো? আমি আবার কার সাথে প্রেম করি? তুমি কি আমাকে সন্দেহ করছো সিয়াম? তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। মিথ্যা বলার দরকার কি নিশি? দেখো, এই ভিডিওতেই দেখো। তারপর গতকালকে করা ভিডিওটা দেখালাম, যেখানে ছেলেটা নিশিকে প্রপোজ করছে। ভিডিওটা দেখে নিজে কিছুটা ভয় পেয়ে আবার অবাকও হয়ে যায়। তো তুমি এই ভিডিও কোথায় পেলে? কি অবাক হচ্ছ? গতকাল যখন এই ছেলেটা তোমাকে প্রপোজ করছিল, তখন আমি ওখানেই ছিলাম। তবে বিশ্বাস ছিল তুমি এটা অ্যাকসেপ্ট করবে না। যখন দেখলাম তুমি ছেলেটাকে থাপ্পড় দিলে, তখন একটু খুশি হয়েছিলাম। বিশ্বাস করো, যখন তুমি ওকে বলেছিলে যে আমি ভালোবাসি, তখন আমি আর যেন এই দুনিয়াতেই নেই এমন মনে হচ্ছিল। মনে হচ্ছে আমি শেষ হয়ে যাই। তোমার কাছে আগে জানা দরকার, কেন করলে এমন? জবাব দাও নিশি। ও, সব যখন জেনে গিয়েছিস তাহলে শুনে রাখ। তোর মতো ফকিরকে ভালোবেসে জীবনটা বরবাদ হয়ে গেল আমার। তাই আমি তোকে ডিভোর্স দিয়ে শুভকে বিয়ে করব। শুভ আমাকে খুব ভালোবাসে, কেয়ার করে। কলেজ থেকে শুরু করে শপিং সব খরচ দেয় শুভ আমাকে। তুই কি দিয়েছিস? দেখো নিশি, এরকম তো হতে পারে না। আমি তো তোমাকে প্রথমে ভালোবাসতে বলিনি, তুমি তো আমাকে প্রথম ভালোবাসি বলেছিলে। এখন তুমি এরকম করো না, আমি মরে যাব। দেখো নিশি, তুমি আমাকে ভালোবাসো, তুমি এমন ভুল করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ। বাঁচতে পারবি কিনা সেটা তোর ব্যাপার। আর যদি ভবিষ্যতে আমাকে ডিস্টার্ব করতে আসিস, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সেটা তোর ভাইয়ের উপর দিয়ে যেতে পারে। আরও অনেকভাবে নিশিকে আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কোনো কিছু না বলে আমার সামন থেকে চলে যায়। আমি সেখানে বসে পড়ি। আমি চাই না আমার কারণে আমার ছোটো ভাইয়ের ক্ষতি হোক। আমার মাথা কাজ করছিল না, আমার একটু শক্তি নেই, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। সকাল থেকে প্রায় বিকেল হতে চললো। এখন আমি এখানে বসে আছি, নিশি আমার সাথে এমনটা করতে পারলো। এখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। প্রতিমধ্যে অজ্ঞানে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। এ কি, আমি এখানে কেন? কি হয়েছিল আমার? বন্ধু ঠিক আছিস? বিকেলে দেখলাম তুই রাস্তায় পড়ে আছিস, পরে আমরা তোকে ধরে তুলে নিয়ে হাসপাতালে আসলাম। কি হয়েছিল বল আমাদের। তারপর আমার কালকের কথা মনে পড়ে। না, নিশি এটা করতে পারে না। আমার চোখ ভিজে আসলো।
বন্ধু, তুই কান্না করছিস কেন বল? আমাদের কি হয়েছে বল? আঙ্কেল আন্টি আসছে একটু পর। তোর চিন্তায় সারা রাত এখানেই ছিল। আমরা একটু আগে বলে তাদের বাটি পাঠিয়ে দিয়েছি। তারপর আমি পরশু এবং কালকের ঘটনা ওদের খুলে বললাম। আপনারা তো জানেনই, তাই আর বললাম না। বন্ধু, ঠিক হয় নাই। নিশি এটা একদম ঠিক করে নাই। শুধু তাই নয়, আমার কাছ থেকে ডিভোর্সও চেয়েছে। এটা শুনে তারা আমাকে অনেকভাবে সান্ত্বনা দিল, কিন্তু আমি তো ঠিক থাকতে পারছি না। আমার মন স্থির করলাম, এই টাকার জন্য আমার থেকে নিশি দূরে সরে গেল, আমার ভালোবাসার মূল্য দিল না। আমাকে বড় কিছু করতেই হবে, বড় কিছু হতেই হবে। সুস্থ হতে আমার আরও 2 দিন সময় লাগলো। মনে মনে স্থির করলাম আমি চাকরিও করব, পাশাপাশি পড়াশোনারও দরকার। সারাদিন মনকে শক্ত রাখলেও সারা রাত ঘুমাতে পারি না। আর এদিকে নিশি আর শুভর কথোপকথন। জানো জান, আজ আমি ওই গরিবটাকে সব সত্যি জানিয়ে দিয়েছি, আর এটাও বলেছি তার কাছ থেকে আমি ডিভোর্স চাই। ভালো করেছে জান, তুমি ডাক্তার হবার পর আমরা বিয়ে করব। লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আমার পড়ার সময় হয়ে গেছে, যাই পড়ি। আচ্ছা জান, যাও। লাভ ইউ। লাভ ইউ টু। এদিকে আমি পড়াশোনার পাশাপাশি কাজ করেই যাচ্ছি। এভাবে চলে যাচ্ছে আমার দিনগুলো। সারাদিন ব্যস্ততার কারণে নিশির কথা মনে না পড়লেও রাতে মনে না করে থাকতে পারি না। একদিন রাত করে দোকানে বসে আছি আর চা খাচ্ছি, হঠাৎ একটা ফোন আসলো। মিস্টার সিয়াম, আপনার পোস্টিং ঢাকায় করা হয়েছে। আশা করি আপনি আগামী 1 মাসের মধ্যে জয়েন করবেন আর ট্রেনিংয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি 1 মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করে নেব। আচ্ছা, বেস্ট অফ লাক। ওকে। আপনারা বুঝতে পারছেন না তো, সাথে থাকেন বুঝতে পারবেন। এভাবে দেখতে দেখতে কেটে গেল 20 দিন। তারপর আমি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে বাস স্ট্যান্ডে নামলাম। আমাকে রিসিভ করার জন্য একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে বলল, আপনি সিএম তাই তো? হ্যাঁ আমি শ্যাম, আর টাঙ্গাইল থেকে এসেছি। আচ্ছা স্যার, আসুন আমার সাথে, আপনাকে নিতে আমাকে এখানে পাঠানো হয়েছে। আচ্ছা চলুন। তারপর আমি ও মেয়েটা একটা গাড়ি করে একটা 3তলা বাড়িতে এসে থামলাম। মেয়েটি বলল, আগামী 1 সপ্তাহ আপনি এখানেই থাকবেন। যে কোনো প্রকার প্রয়োজনে আমার নাম্বার আছে, ওই জায়গায় ফোন করবেন। ঠিক আছে। আমি কাজ শুরু করতে পারবো কবে থেকে? সামনের মাসের 2 তারিখ থেকে আপনার ট্রেনিং শুরু। তারপর আপনার 6 মাসের ট্রেনিং শেষে আপনি চাকরিতে জয়েন করতে পারবেন। এভাবে দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 7 দিনে আর কোনো খোঁজ খবর পাইনি নিশির। হয়তো ভালো আছে। আমি ট্রেনিং শেষে এসেই তাকে ডিভোর্স দিয়ে দেব। আজকে আমি ট্রেনিংয়ে যাব, তাই বাবা মার সাথে কথা বলে নিলাম। এদিকে নিশি 1 মাস ধরে আমার খোঁজ খবর না পেয়ে একটু খুশি হলো, আবার মনের ভেতরে যেন কীরকম লাগা শুরু করলো। এই খারাপ লাগা কাটাতে নিজেই শুভকে ফোন দিল, কিন্তু ব্যস্ত পেল। তাই মন খারাপ করে নিজে পার্কের দিকে চলে গেল। সেখানে কিছুক্ষণ বসে থেকে উঠে চলে আসার সময় শুভর মতো কাউকে দেখলো যে একটা মেয়ের সাথে বাইকে করে যাচ্ছে। নিশি কিছুক্ষণ চুপ দেখে মনে মনে ভাবলো যে এটা হয়তো বা শুভ নয়। এভাবেই কেটে গেল আর 6টি মাস। শুভ আর নিশির মধ্যে সম্পর্ক ভালো থাকলেও শুভর অন্যায় আবদার না রাখায় নিশির সাথে প্রায় কথা কাটাকাটি হয়। অপরদিকে আমার ট্রেনিং শেষ, আগামীকাল থেকে চাকরিতে জয়েন করব। আপনারা জানতে ইচ্ছুক হবে না যে কিসের চাকরি? তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যখন নিশি আমাকে ছেড়ে চলে যায়। ফ্ল্যাশব্যাক। নিশি আমাকে এভাবে চলে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়ি। হসপিটাল থেকে সারা পর আমি একদিন মন খারাপ করে নদীর ধারে বসেছিলাম। তখনই আমার বন্ধু রাশেদ এসে বলল, কিরে শালা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কে? ও রাশেদ, আয় বস। মন খারাপ না, এমনি বসে আছি। শুনলাম তুই নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলি কিছুদিন। কি হয়েছিল তোর, একটু খুলে বলতো। তুই তো জানিস আমি আর নিশি একে অপরকে ভালোবাসতাম। তারপর থেকে সব কিছুর সাথে শেয়ার করলাম, যেগুলো সে জানে না। খুবই দুঃখজনক বন্ধু। যাই হোক, মন খারাপ করিস না। নিশি এরকমটা করবে সেটা ভাবতে পারিনি। ওই তো তোকে প্রথম প্রপোজ করেছিল, তোর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল, কিন্তু এভাবে পোল্ট্রি খাবে একদম আশা করিনি। যাই হোক, এখন কি করার চিন্তা আছে তোর? আমার কিছু ভালো লাগছে না বন্ধু। এখন যে চাকরিটা করতাম সেটাও চালিয়ে যেতে চাই। আমি তোকে কিছু বুদ্ধি দেই, শোন। তুই এই চাকরির পাশাপাশি পড়ালেখা চালিয়ে যা। সামনে বিএসসি পরীক্ষা, ভালোভাবে যদি পড়ালেখা করতে পারিস, ভালো একটা ফলাফল করতে পারিস, তাহলে আমার মতো তুইও পুলিশে হতে পারবি বা আরো বড় কোনো পোস্টে চাকরি করবি। কিন্তু বন্ধু, আমি তোর লেখাপড়া অনেক আগেই ছেড়ে দিছি, আমি কি পারবো? আরে বেটা, এটা টেনশন করিস কেন? আমার বিশ্বাস আছে তুই পারবি। তোকে পারতেই হবে, তোকে দেখিয়ে দিতে হবে নিশিকে তোর সাথে অভিনয় করার ফলে কি রত্ন হারালো।
ঠিক আছে বন্ধু, আমি আজকে থেকে শুরু করব পড়ালেখা। তারপর থেকে আমি নিয়মিত পড়াশোনা শুরু করি, সাথে চাকরিটাও করতে থাকি। একদিন রাশেদ আসে একটা ফর্ম নিয়ে। বন্ধু এই নে বিশেষ পরীক্ষার আবেদন ফর্ম, এটা পূরণ করে জমা দিয়ে দিস, সামনের মাসে তোর পরীক্ষা। ঠিক আছে বন্ধু, তুই যে উপকার করলি তা আমি কখনো বলবো না। বন্ধুত্বে নো সরি নো থ্যাঙ্কস, বন্ধু বন্ধুর কাজে আসে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে প্রস্তুত হই পরীক্ষার জন্য। ঠিক আছে, আল্লাহ ভরসা। তারপরে আমি বিসিএস পরীক্ষা দিই। 1 মাস পর রেজাল্ট। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রেজাল্ট যখন দেখতে চাই তার আগে রাশেদকে একটা ফোন করে আসতে বলি। বন্ধু বল, কিসের জন্য ডাকছিলি? তোর মনে নেই আজকে বিসিএস এর রেজাল্টের দিন? দুজন একসাথে দেখবো রেজাল্ট। আল্লাহর নাম নিতে নিতে রেজাল্ট প্রকাশ হলো। আলহামদুলিল্লাহ আমি পাশ করে গেছি। এরপর দুজনে একটু ঘোরাঘুরি করলাম, একটা রেস্টুরেন্টে কিছু খেলাম, তারপর বাসার দিকে রওনা হলাম। আমার চাকরি হয় ডিআইজি পদে, কিন্তু শর্ত হচ্ছে 6 মাস ট্রেনিংয়ের পর জয়েন। 2 দিন পর চায়ের দোকানে বসে আছি, এমন সময় একটা ফোন এলো। আর বাকিটা তো আপনারা জানেনই। এবার বর্তমান ট্রেনিং শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির থেকে দেখলাম বাবা অসুস্থ। তাই আর কোনো কিছু না বলে বাবাকে নিয়ে রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। বাবার অবস্থা খুব সিরিয়াস। ছোট ভাই মা কান্না করছে। আমি মাকে বললাম, মা, বাবার কি হয়েছিল আর এই অবস্থা কবে থেকে হলো? তোর বাবা কিছু টাকা ধার নিয়েছিল চেয়ারম্যানের কাছ থেকে, সময় মতো পরিশোধ হয়নি, একদিন দেরি হয়েছিল। তোর বাবা যখন সাইকেল নিয়ে আসছিল তাই পিচ থেকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর তোর বাবার বুকের হাড় আর হাত ভেঙে যায়। এর ফলে তোর বাবার এই অবস্থা। টাকা ছিল না, সেজন্য ভালো ডাক্তার দেখাতে পারিনি। আজকে হঠাৎ করে বিছানা থেকে ওঠার সময় পড়ে যায়, এখন সিরিয়াস অবস্থা। ওই চেয়ারম্যানের এত বড় সাহস! চেয়ারম্যানের কিছু না কিছু করতেই হবে। কথা বলতে বলতে হাসপাতালে পৌঁছে গেলাম। তাড়াতাড়ি হাসপাতালে বাবাকে নিয়ে ভর্তি করালাম। ডক্টর ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধ লিখে দিল। 2 দিন হাসপাতালে বাবাকে থাকতে বলল। আমি তাড়াতাড়ি হাসপাতালের বাইরে এসে ওষুধগুলো নিলাম এবং কেবিনে গেলাম। মাকে আর ছোটো ভাইকে পাঠিয়ে দিলাম বাসায়। বাবার এখনও জ্ঞান ফেরেনি। আর বাবার পাশে বসে বসে ভাবছি যে কী করা যায়। হঠাৎ তখনই ফোন আসলো। মিস্টার সিয়াম, আপনার টাঙ্গাইলে পোস্টিং হয়েছে। আমি আপনাকে কিছু ডকুমেন্ট দেব। সামনের সপ্তাহে আপনি যত দ্রুত সম্ভব কাজে লেগে পড়বেন। ইয়েস স্যার, কিন্তু স্যার একটু উপকার করলে ভালো হয়। কার বিষয়ে অ্যাকশনে নামতে হবে সেটা যদি একটু বলতেন। সবার বিষয় তো তোমাকে ফোনে বলতে পারবো না। তোমার কাছে যে ডকুমেন্ট দিব সেটা সাক্ষ্য আছে, কিন্তু প্রমাণ আছে। তাও একটু করে বলে দেই, টাঙ্গাইল সদরের এমপি ও তার সহকারীদের বিপক্ষে তোমার নামতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আমি 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করব। আরেকটা কথা, এমপি কিন্তু খুব পাওয়ারফুল লোক, কোনো সাধারণ ইন্সপেক্টরের কাজ করতে পারে না। তাই তুমি ডিআইজি হওয়া সত্ত্বেও তোমার উপরে দায়িত্ব দিলাম। তার বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু কেউ তা প্রকাশ করার সাহস করে না। তোমাকে শুধু দেখতে হবে সকল সাক্ষ্য প্রমাণ সঠিক কি না, তারপর সেটার ব্যবস্থা তুমি গ্রহণ করতে পারবে। ঠিক আছে স্যার, 1 সপ্তাহ সময় আছে। 1 সপ্তাহের ভিতরে সব কিছু গুছিয়ে নিতে হবে। আর মিশনটা শেষ হওয়ার আগে জানানো যাবে না যে আমি কোন পোস্টে চাকরি করি। বারান্দা থেকে স্যারের সাথে কথা শেষ করে এসেই বাবার কেবিনের দিকে গেলাম। গিয়ে বাবার পাশে বসলাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, দেখি রোগীর কাগজপত্র। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এটার কেউই না, নিশি। কে রে ফকির, এত দামি হাসপাতালে কাকে নিয়ে এসেছিস? তোর মতো লোককে এই দামি হাসপাতালে ঢুকতে দিল কে? দেখুন ডক্টর ম্যাডাম, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার কর্তব্য রোগীর সেবা করা, আপনি তাই করুন। হাসপাতাল যতই দামি হোক সেটা আপনাকে দেখতে হবে না কীভাবে আসলাম। আপনার ডিউটি আপনি করুন। তারপর নিশি আর কিছু না বলেই বাবাকে চেক আপ করে চলে গেল। আমার একটু খারাপই লাগছে। এত বছর পর আমার ভালোবাসাকে দেখলাম, তারপর নিজেকে মানিয়ে নিলাম। সে টাকার জন্য আমাকে ছেড়ে গেছে। সে নিশ্চয়ই এখন সুখে আছে শুভর সাথে। আমার ভুলে গেলে চলবে না। আমার বাবার এই অবস্থার জন্য কে দায়ী এবং আমার দায়িত্ব কি? পরদিন দুপুরবেলা আমার বাবাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো। বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর বাবা মার সাথে আলাপ আলোচনা করলাম এই কয়দিন আমি কোথায় ছিলাম। তারপর বাবা মার কাছে অনুমতি নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম। দেখলাম সবাই নদীর ধারে বসে আছে। কিরে, তোরা কেমন আছিস? কে রে? ও সিয়াম বন্ধু, এতদিন পর কোথায় ছিলি এতদিন? তোদেরকে কিছু জানাইনি রাশেদ? রাশেদ আবার কি বলবে? আমরা তো কিছু জানি না। আর কি জানানোর কথা বলতো?
জানানোর কথা এই যে আমার একটা চাকরি হয়েছে। চল তোদের আজকে ট্রিট দেব। আগে রাশেদকে কল করে ডাকি। একটু পর রাশেদ আসলো। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তোরা কে কী খাবি অর্ডার কর। ঠিক আছে। কিছুক্ষণ পর সব খাবার আসলো। আমরা খাচ্ছি, তখনই রাশেদ বলে উঠলো, দেখ ওরা নিশি না, দেখ তো। হ্যাঁ হয়তো। আমি তাকাতে আমাদের চোখাচোখি হলো। নিশি আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। এসে বলল, এই শালা ফকির, আমার ডিভোর্স পেপার কই? আমি রেডি, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কালকে বিকেলে পার্কে দেখা করো। তোর মতো ফকির আর লুচ্চা লোকের সাথে পার্কে দেখা করতে হবে? না হলে পস্তাতে হবে, ডিভোর্স নিতে দেরি হবে। না ঠিক আছে, আমি আসবো। না হলে আমি আর শুভকে বিয়ে করতে পারছি না। সামনের মাসে আমার বিয়ে। তারপর নিশি চলে গেল। আমরাও চলে এলাম। বাসায় এসে মা বাবার খোঁজ নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে ভাবছি, নিশি আমাকে ছেড়ে কেন চলে গেছে। আজকে লুচ্চা বলে গালিও দিল না, কোনো কারণ তো আছেই। তখনই মা ডাকলো খাওয়ার জন্য। খাওয়ার পর কিছুক্ষণ বাবা মার সাথে কথা বলে চলে এলাম সোজা রুমে। এসে দিলাম একটা ঘুম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে উকিলের কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় আসলাম। বিকেলে পার্কে গিয়ে বসে রইলাম। দেখলাম নিশে আসছে। কই আমার ডিভোর্স পেপারটা জলদি দে। আমি তাকে বললাম, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? সে বলল, কি প্রশ্ন করবি কর, আমার সময় নেই, শুভ আমার জন্য অপেক্ষা করছে। তখন আমি বললাম, তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে কেমনে? তুমি আমার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিলে, সে তুমি আমাকে লজ্জা বলছো, ফকির বলে গালি দিচ্ছ, এর কারণটা বলো প্লিজ। সব কিছু তো তোর অজানা নয়, তারপরও কেন জিজ্ঞেস করছিস? না, আমি কিছুই জানি না। কিন্তু সেই দিন আমি একটা কাজে বাড়ি যাচ্ছিলাম, তখন শুভ ফোন করে আমাকে হাসপাতালে আসতে বলে। তখন আমি দেখি তুই একটা মেয়ের সাথে বাচ্চা নিয়ে বের হচ্ছিস। তুই বের হওয়ার পর আমি হাসপাতালে যাই, গিয়ে জিজ্ঞেস করি তুই এখানে কি করতে এসেছিলি। তখন তারা বলে তুই তোর বইয়ের ডেলিভারি হয়েছে তাই এখানে এসেছিলি। তখন একদম ভেঙে পড়ি, আর শুভই আমাকে সাহায্য করে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। তোমার ভুল ভাঙার কোনো ইচ্ছে আমার নেই, নিজেকে সঠিক প্রমাণ করারও কোনো ইচ্ছে নেই। তবুও কিছু কথা বলতে চাই। তার আগে আরও 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, শুভকে, ওর সাথে তোমার পরিচয় কীভাবে? আর নাম্বার 2, যখন চলে গিয়েছিলে তখন কেন আমাকে হাসপাতালের বিষয়ে কিছু বলনি? দেখ আমার হাতে সময় কম, এত বকবক করিস না, ডিভোর্স পেপারে সাইন করে দে। না, আগে বলো। ঠিক আছে শোন, শুভ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর এখন বয়ফ্রেন্ড। ওর সাথে পরিচয় অনেক আগের। আমাকে একদিন প্রপোজ করেছিল, আমি না করে দিই, কিন্তু পরে ফ্রেন্ড হয়, তারপর বেস্ট ফ্রেন্ড। আর আমি তোকে এসবের কিছু বলিনি কারণ শুভ মানা করেছিল। এখন দে ডিভোর্স পেপারটা। আচ্ছা, আমার কিছু কথা তাহলে শোনো। ওই দিন যে হাসপাতালে দেখলে, ওটা হচ্ছে আমার বন্ধু রাশেদের ওয়াইফ। ওর ওয়াইফের ডেলিভারি পরপরই রাশেদ চলে যায় মিশনে, কারণ ও যে পুলিশে চাকরি করে সেখান থেকে কল আসে। কিন্তু তার বন্ধু আর শোভাদে আমাকে তার ওয়াইফকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বলে। আমিও রক্ত দেওয়ার জন্য সেখানে থাকায় রাজিও হয়ে যাই, তাই তাকে পৌঁছেও দেই। হাসপাতালের লোকজন ভুল বুঝে আমাকে ভাবির হাজবেন্ড বানিয়ে দিয়েছে, আর তুমিও ভুল বুঝে চলে গেলে। আমি বলছি না আমাকে বিশ্বাস করতে, কিন্তু এতটুকু আমার বলা দরকার তাই আমি বললাম। ভালো হয়েছে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে। যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই। এই নাও তোমার ডিভোর্স পেপার, সিগনেচার করা আছে। এই কথাগুলো বলে ডিভোর্স পেপার তার হাতে দিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। এদিকে নিশি মনে মনে ভাবতেছে, আমি কি ঠিক করলাম? না, যা হয়েছে ফকিরটার সাথে ভালোই হয়েছে। ওর সাথে থাকলে জীবনে সুখী হতে পারতাম না। কী দেখে যে ফকিরটার প্রেমে পড়তে গেলাম আল্লাহ জানে। এগুলো বলার পরে নিশির মনে কি যেন একটা শূন্যতা অনুভব করতে থাকে। এবার এদিকে আমি বাড়িতে এসে খুব কষ্ট পেতে থাকলাম। রাতের দিকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা বাবা মার সাথে নাস্তা করলাম। বাবা এখনও সুস্থ কিছুটা। একটু পর একটা মেল আসলো। মেলটা দেখে খুব অবাক হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু খুশি হলাম। সাথে সাথে স্যারকে কল করলাম। স্যার, আমি পেয়েছি ফাইলটা, এখন শুধু সত্যটা যাচাই বাকি। ঠিক আছে, আমার বিশ্বাস তুমি পারবে শ্যাম। জি স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, কালকে থেকে ডিউটি জয়েন করবে। আচ্ছা স্যার। সারাদিন বিভিন্নভাবে খোঁজখবর নিলাম কিভাবে কি করা যায়। তখন একটা প্ল্যান মাথায় আসলো, কিন্তু স্যারের সাথে কথা বলা দরকার, তাই দেরি না করে স্যারকে ফোন করলাম। স্যার, আমি চাচ্ছি সিভিলে থাকা অবস্থায় কাজটা করতে। কিন্তু শ্যাম, এতে অনেক বিপদ হতে পারে। আর হ্যাঁ, এটা বলতে ভুলে গিয়েছিলাম, তোমার ওই মিশনটা তোমার ট্রেনিংয়ের একটা অংশ মাত্র। আচ্ছা স্যার, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি সিভিলে মিশনটা শেষ করব। তুমি সিদ্ধান্ত নিয়েছো যখন ঠিক আছে, মিশনের পরে তোমাকে এবং অন্যান্য বিসিএস প্রশাসনিক
ক্যাডার যারা আছে তাদের সবাইকে মেডেল সম্মাননা প্রদান করা হবে। বেস্ট অফ লাক। ঠিক আছে। এদিকে নিশি ডিভোর্স পেপারটা নিয়ে সোজা চলে যায় শুভর কাছে ঢাকায়। এরপর শুভর কাছে গিয়ে বলে, জান দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। নিয়ে এসেছো জান? দেখি, ওইটা তো দেখছি ডিভোর্স পেপার। কি জান দেখছো, আমি বলেছিলাম না ওর কাছ থেকে ডিভোর্স পেপার আমি নিয়েই ছাড়বো। এখন বলো কয় তারিখে আমাদের বিয়ে? তুমি বলেছিলা সামনের মাসে বিয়ে করবা। বিয়ে তো করবে জান, চলো আসো একটু দুজনে মজা করি। শুভ, আমি তো আর চলে যাচ্ছি না, সামনের মাসে বিয়ে হোক তারপর না হয় এইসব কিছু করি। না বেবি, কিছু হবে না, চলো একটু মজা করি, কিছু হবে না, আমরা তো বিয়ে করবই। ঠিক আছে, শুধুমাত্র কিস করতে পারবো, এর বেশি না। এরপর শুভ আর নিশি কিস করতে থাকে, কিন্তু তাদের মধ্যে হিতের কোনো জ্ঞান নেই, হারিয়ে যায়, গভীর কিছু হয়েও যায়। সকালবেলা নিশি যখন উঠে দেখে তাদের শরীরে একটু জামা কাপড় নেই, তখন তার রাতের কথা মনে হয়। মনে মনে ভাবে, আমাদের তো বিয়ে হবেই, কিছুই হবে না। আর এদিকে শুভ সকাল সকাল উঠে বেরিয়ে যায় এটা বলে যে বিকেলে জানাবে তারা কবে বিয়ে করবে। সারাদিন এ নিয়ে বাবা মার সাথে কথা বলে বিকেলে ডেট জানাবে। এদিকে আমি সারাদিন ফাইল ঘাটাঘাটি করে এমন একটা খবর পাই যেটা এখানে উল্লেখ করা ছিল না, আর সেটি হচ্ছে নিশির বাবা এই কেসের সাথে জড়িত। ব্যাস, আমিও কাজে নেমে পড়লাম। সকালবেলা একটা কল আসে, রিসিভ করতেই স্যারের গলা। সিয়াম, তুমি যেহেতু সিভিল কেসটা সলভ করবে সেহেতু তোমার একটা বিশ্বস্ত সাথী দরকার, তাই আমি একজনকে এই কাজের জন্য নিয়োগ দিয়েছি। কালকে তুমি থানার সামনে লোকটিকে দেখতে পারবে। এবং তুমি চিনো লোকটাকে? জি স্যার, আমার একটা সাথী প্রয়োজন ছিল। সাব ইন্সপেক্টর রাশেদকে চিনো, সেই হবে তোমার পার্টনার মিশনে। ভালোই হলো আমার পার্টনার হিসেবে রাশেদকে পেয়ে, অন্য কেউ হলে বোঝাপড়া কেমন হতো কে জানে। রাশেদকে একটা ফোন করে থানার সামনে আসতে বলি। কল রিং হচ্ছে। রাশেদ, কোথায় তুই? জানিস আমার সাথে তোর একটা মিশন আছে। এই তো থানাতেই আছি, আর আমি জানি এটা স্যার আমাকে বলেছে। তুই এক কাজ কর, থানার সামনে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। একটু পর থানার সামনে চলে গেলাম। সামনের দোকান থেকে একটা সিগারেট কিনে টানতে টানতে থানার দিকে যেতে থাকলাম। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে এক সুন্দরী রমণী নামলো। আমার চোখের পলকই যেন পড়ছে না, যেন এক নেশায় হারিয়ে যাচ্ছি। হঠাৎ কোনো জোরে চিৎকারে আমার ধ্যান ভাঙলো। এই যে মিস্টার, থানায় চলেন। কেন? আমি কি এমন করলাম যার জন্য থানায় যেতে হবে? সাইডে দেখ, বড় বড় করে লেখা আছে নো স্মোকিং, তারপরেও তুই সিগারেট খাচ্ছিস। চল থানায়। যদি না যাই? তারপর মেয়েটি আমার কলার ধরে টানতে টানতে থানার ভিতর নিয়ে গেল এবং হাবিলদারকে বলল আমাকে লকআপে ভরে দিতে। হাবিলদার আমাকে লকআপে আটকে দিল। হঠাৎ করে সব কিছু হওয়ায় কোনো কিছু টের পাওয়ার আগে আমি জেলে। ম্যাডাম, একটা কথা শোনা যাবে আমার? না, কোনো কথা শোনা হবে না। একে তো থানার গেটে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলি, দ্বিতীয়ত আমার মুখে মুখে কথা বলেছিস, তবে তো জেলে থাকতে হবে। ম্যাম, আমাকে শোনেন তো। কি বলবি তাড়াতাড়ি বল। আমি সারা তো ওখানে আরও অনেকে সিগারেট খাচ্ছিল, তাদেরকে না তুলে আমাকে কেন নিয়ে এলেন? ভুল হয়ে গেছে ম্যাডাম, ছেড়ে দেন। আর কখনো থানার আশেপাশে সিগারেট খাবো না। কোনো কথা শুনতে হয় না, চুপচাপ থাক, না হলে লাঠিচার্জ শুরু করব। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বসে আছি, আর সেই সুন্দরী অফিসারকে দেখছি। একবার মনে হলো তার যা চেহারা দেখে সারা জীবন কাটিয়ে দিই, কিন্তু একবার ধোঁকা খাওয়ার পর নতুন করে আর কোনো ইচ্ছে নেই সম্পর্কে জড়ানোর। একটু পর আমার বন্ধুরা মানে রাশেদ আসলো থানায়। এসে আমাকে দেখলো আমি লকআপে। সাথে সাথে ম্যামের কেবিনে গিয়ে কী যেন বলে। তারপর ম্যাম আমাকে ছেড়ে দিল। দেখে তো মাস্তান টাইপের মনে হচ্ছে। চুলগুলো ঠিক আছে, পোশাক ঠিক করে পরবে, মানে রুচিসম্মত। আর যেন কখনো এমন ভুল না করো। ঠিক আছে ম্যাম। আমাদের সাব ইন্সপেক্টরের বন্ধু হওয়ায় তোমাকে ছেড়ে দিলাম, পরের বার যেন মনে থাকে। তারপর থানা থেকে আমি আর রাশেদ চলে আসলাম। এবার আপনাদের অফিসের সম্পর্কে বলি। ওর নাম হচ্ছে লামিয়া ইসলাম। বয়স 23 থেকে 26-এর ভেতরে, উচ্চতা 5 ফিট 4। শুধু এতটুকুই জানি, কারণ নামটাও দেখেছি তার টেবিলের উপর নেম প্লেটে। তাছাড়া তার সম্পর্কের কিছুই জানি না। তাকে দেখার পর থেকে আমার কেমন কেমন জানি লাগছে, কিন্তু মন সায় দিচ্ছে না। যাই হোক, এবার রাশেদার আমি চলে আসলাম নদীর ধারে। তারপর আমরা কিছুক্ষণ কেসটা সম্পর্কে আলোচনা করলাম, আর ঠিক করলাম কালকে রাতে মেয়রের আড্ডাখানায় মিশনে নামবো। যেহেতু সব ডিটেলস আমাদের কাছে আছে, শুধু দেখতে হবে সত্য না মিথ্যা, তাই আমাদের বেশি কষ্ট করতে হবে না। তবে রিস্ক আছে। আমাদের আগে যারা এই তথ্যগুলো সংগ্রহ করেছে তাদের আজ কেউই বেঁচে নেই, সবাইকে মেরে ফেলেছে ওই মেয়র আর ওর সাথীরা। সব কিছু নিয়ে আলাপ আলোচনা করে আমরা ঠিক করলাম
কালকে রাত্রি বের করব সব। তাই দেরি না করে আমরা যে যার মতো বাসার দিকে রওনা দিই। বাসায় এসে সবাই খোঁজখবর নিয়ে, ছোটো ভাইয়ের পড়াশোনার খোঁজখবর বিশেষ করে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। এদিকে লামিয়া মনে মনে শুধু আজকের ওই সিগারেট খাওয়া ছেলেটার কথাই ভাবছে। কেন সেতে বেশি কঠোর হলো, তার জন্য বাকি সবাইও একই কাজ করছিল। আর ছেলেটার নামই বা কি, বাড়ি বা কোথায়, এসব ভাবতে ভাবতে তার ঘুম আসছিল না। কী করবে বুঝতে না পেরে বই পড়া শুরু করলো। অপরদিকে নিশি সারাদিন পার হওয়ার পরও শুভর কোনো খোঁজ পায় না। খুব টেনশন হতে থাকে তার। বারবার ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন ধরছে না, বন্ধ বলছে। এরপর শুভর বন্ধুদের কাছেও ফোন করে, কেউই কিছু বলতে পারে না। দিন শেষে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শুভর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নিশি, কিন্তু তাকে বাড়িতে না পেয়ে নিজেই বাড়ি চলে যায়। এদিকে আমরা দুজন সব কিছু রেডি করতে থাকি মিশনের জন্য। হঠাৎ করে রাশেদের ফোন আসে থানা থেকে, তাকে ডাকা হয়, তাই রাশেদ চলে যায় থানায়। এদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেলে আমি একটু বাইরে বেড়াই। নদীর ধারে বসে সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ কেউ পেছন থেকে এসে বলে, এই ছেলে, তোমাকে না মানা করেছিলাম সিগারেট খেতে? পেছনে ঘুরে দেখি পুলিশ ম্যাম লামিয়া। আমি সাথে সাথে সিগারেটটা ফেলে দিই। আরে ম্যাম, আপনি শুধু বলেছিলেন থানার বাড়ি সিগারেট খেতে পারবো না, কিন্তু এখানে তো খেতে পারবো। এই ছেলে, এত কথা বলো কেন? নাম কি তোমার? সরি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম। ঠিক আছে, কি কাজ করো তুমি? জি ম্যাডাম, ছোটোখাটো একটা জব করি, মাঝে মাঝে বাবার সাথে কৃষিকাজও করি। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে কখনো সিগারেট খাবা না। যদি পাই তুমি সিগারেট খাচ্ছ তাহলে সোজা থানার লকআপে ভরে দেব। ঠিক আছে ম্যাম, এখন তাহলে আমি আসি। কই যাচ্ছ? আমি তোমাকে ড্রপ করে দেই। আর তোমার বাসাটা যেন কোথায়? না ম্যাম, আমি একাই যেতে পারবো। তারপর বাসার ঠিকানাটা দিয়ে আমি চলে আসলাম বাসায়। আমার জন্য ম্যামকে কেমন লাগলো, কালকে কেমন ছিল রুট ব্যবহার, আর আজকে কত সুন্দর ব্যবহার। তার চেহারা দেখে একদিনে তাকিয়েছিলাম কতক্ষণ তাও জানি না। এসব কথা ভেবেই এখন নিজেরই লজ্জা লাগছে, কীভাবে বলদের মতো তাকিয়েছিলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে কিছু খেলাম। বিকেলের দিকে রাশিদকে ফোন করে চায়ের দোকানে আসতে বললাম। কিরে মামা, দোকানে আসতে বললি যে? আর বলিস না, কালকে থানায় যে লামিয়া ম্যাম আছে না, সে ধরে নিয়ে কোনো কথা নেই, সিগারেট খেয়েছে বলে ধরে নিয়ে গিয়েছিল। আজকে নদীর ধারে বসে সিগারেট খাচ্ছিলাম, তখন সে আবারও জ্ঞান দিয়ে গেল। তবে যাই বলিস, দেখতে কিন্তু খুব সুন্দর আছে ম্যাডাম। কি বলিস মামা, ম্যাডামের থেকে সাবধান থাকিস। যে রাগী ম্যাম, এর আগে একবার এক আসামির 2 হাত ভেঙে দিয়ে। কি বলিস মামা, একটু সাবধানে থাকতে হবে তাহলে। যে কারণে ডাকলাম, আজকে রাতে তো মিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো যাওয়া যাবে না। এক কাজ করি, 2 দিন পরে যাই। ঠিক আছে মামা। তারপর দুজনে কিছুক্ষণ কথা বলে যে যার মতো বাড়ি চলে গেলাম। অন্যদিকে নিশি শুভকে খুঁজতে খুঁজতে হয়রান। 2 দিন যাবৎ শুভর কোনো খোঁজ খবর নাই। হঠাৎ একদিন নিশি পার্কে গিয়ে দেখে শুভ আর একটা মেয়ের সাথে বসে আছে। নিশি তাদের কাছে গিয়ে বলে, শুভ, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। তুমি যে সেই গেলে আর তো আসলেই না, আমাদের বিয়ের ডেটটা তো বলতে পারলে না। আর এই মেয়েকে তুমি এখানে এর সাথে কি করছো? তুই কে? আমাকে করছিস কেন ফালতু মেয়ে কোথাকার? দেখছিস আমি আমার জানের সাথে বসে আছি। কি বলছো এসব? তোমার জান হলো কবে থেকে? আর আমার কি হবে? আমি কেন তুমি বিয়ে করবে? যা এখান থেকে, নষ্টা মেয়ে কোথাকার। তোর মতো মেয়ের সাথে বিছানায় যাওয়া যায়, বিয়ে করা যায় না। সিয়াম তো বোকা, এত সুন্দর একটা বউ থাকার পরও কখনো স্পর্শ করেনি। শুভ, তুমি এটা করতে পারো না, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। তুই কখনো আমার পিছে পিছে আসবি না। তোর মতো নষ্টা মেয়ের চেহারা আমি দেখতে চাই না। যে মেয়ে তার নিজের আসল খাঁটি ভালোবাসা শুধুমাত্র একটা সাজানো কাহিনীর জন্য ভুলে যেতে পারে, আর যাই হোক, সে মেয়ে কখনো কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না। এ সমস্ত কথা বলেই শুভ ওখান থেকে মেয়েটাকে নিয়ে চলে যায়। নিশি সাথে সাথে বসে কান্না করতে থাকে আর ভাবতে থাকে, না, আমার ওকে ধোকা দেওয়া ঠিক হয়নি। আমার কাছে যেতে হবে আমার ক্ষমা চাইতে। যদি একটু ঠাঁই দেয়, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। না, তাও দেখি যদি তাই হয়। এই ভেবে একসময় কান্না করতে করতে বাসায় চলে যায়। পরদিন সকাল সকাল নিশি বেরিয়ে পড়ে আমার বাসার উদ্দেশ্যে। নিশির বাবা মা খুব চিন্তায় পড়ে যায়, তাদের মেয়ে ডাক্তার এবার এদিক ওদিক ঘোরাঘুরি করছে কেন। তবুও এটাকে বেশি গুরুত্ব না দিয়ে তাদের কালো কাজ করে যায়। অপরদিকে থানায় রাশেদকে লামিয়া ম্যাম ডাকে। জি ম্যাম, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আসুন রাশেদ সাহেব। আপনার বন্ধু আছে না, ওই নাম যেন কি সিয়াম, ওর ব্যাপারে একটু খোঁজখবর লাগাতো। তবে এই সিয়ামকে জানাবেন না। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ম্যাম খারাপ কোনো কিছু করেছে নাকি? আরে না, অন্য কোনো কারণ আছে।
আপনি বলুন, যেটুকু জিজ্ঞেস করছি সেইটুকুই, এত বেশি কথা বলেন কেন? তারপর রাশেদ আমার ব্যাপারে যতটুকু জানতো সবটুকু ম্যাডামকে বলে। পুলিশ হওয়া আর নিশির ব্যাপারে বাদে সব কিছু। আচ্ছা রাশেদ সাহেব, এখন আপনি আসতে পারেন, আর সিয়ামের মোবাইল নাম্বারটা দিয়ে যান। আচ্ছা ম্যাম, নাম্বারটা 017 9। ঠিক আছে, আমি এখন আসি। একটু পর রাশেদ আমাকে ফোন করে বলল, মামা একটু সাবধানে থাকিস। কেন সাবধানে থাকতে বলছিস? আরে থানার ম্যাডাম আছে না, লামিয়া ম্যাম, সে তোর ফুল ডিটেলস চাইছে, নাম্বার নিচে, হয়তো কোনো সন্দেহ হয়েছে। কিসের জন্য সন্দেহ করবে? তোর কথা ভুল হচ্ছে, ওই সিগারেট খাওয়া নিয়ে যত কিছু। মামা আবার অন্য কিছু হতে পারে। কি হতে পারে? তুই তো জানিস আমি এর এসবে জড়াতে চাই না, বাকেটে জীবন একাই কাটাতে চাই। সেটা দেখা যাবে না, তবে কালকে রাতে মিশনে যাবি, রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে। এদিকে নিশে সরাসরি আমাদের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু বাড়িতে তালা ঝুলছে, কারণ বাবা বছরে বেশি সময় অসুস্থ থাকায় আমাদের জমি কিছু বছরের জন্য বরকা দিয়েছে। তাই জমি জমার ঝামেলা না থাকায় বাবা মা নিজেদের মতো সব আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেছে। আর আমার ছোট ভাইকে ঢাকার একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছি, সেখানেই হোস্টেল থাকে। নিশে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আমার খোঁজ করতে থাকে। শেষে কোনো খোঁজ না পেয়ে সিদ্ধান্ত নেয় আমাদের বাড়িতেই থাকবে যতক্ষণ আমরা বাড়িতে না আসছি। অন্যদিকে লামি আমাকে কল করলো, রিং হচ্ছে কিন্তু ধরছি না। 2বার রিং হওয়ার পর 3বারে বেড়ায় ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে এটা জানা এখন প্রয়োজন নেই, সময় হলে এমনি জানতে পারবে। কি করো এখানে? আপনাকে কেন বলবো? আর নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার যেখানেই পাই। এখন আগে আমার প্রশ্নের উত্তর দাও। দুঃখিত, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। ফোন কেটে দিলাম কিন্তু। ফোন কাটবে নাকি? আর কোনো কিছু বলার আগে ফোন কেটে দিলাম। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম এটা লামিয়া ম্যাম, আর লামিয়া ম্যাম আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে, কিন্তু আমার ভয় হয়। তাই আমি যেন আর কোনো সম্পর্কে না জড়াই সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে লামিয়া বলছে, আমি তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। তুমি কতদিন পালিয়ে বাঁচো তাই দেখবো মিস্টার সিয়াম। আমি বেশি কিছু না ভেবে বাসার দিকে রওনা দিলাম। যেতে যেতেই বাবা মাকে কল করলাম। মা বাবা, তোমরা কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোমরা কখন ফিরবে? আজকে সন্ধ্যাবেলায় ফিরবো। আর একটা কথা, একটা মেয়ে দেখেছি তোর জন্য, খুব সুন্দর দেখতে, তোর সাথে মানাবে ভালো। দেখো মা, আমি আর বিয়ে করতে যাচ্ছি না, তাই এসব বাদ দাও। তোর সাথে এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আগে বাসায় আসি, তারপর দেখা যাবে। আমার বাসা থেকে কিছুটা দূরে চায়ের দোকানে বসে আছে আমার বন্ধুরা, সেদিকে যাই। বাসায় কেউ নেই, তাই আমি ওখানে আড্ডা দিতে থাকলাম। বিকাল থেকে রাত হয়ে গেল। হঠাৎ পেছন থেকে মা ডাক দিল। আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে সবার দিকে যাচ্ছি মা বাবার সাথে। বাসায় গিয়ে দেখি নিশি বারান্দায় বসে আছে। তা দেখে আমার প্রচণ্ড রাগ হতে লাগলো। এই, তুই এখানে কি করছিস? আমার জানা মতে এখানে তো আসার কোনো অধিকার নেই তোর। সিয়াম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি। চুপ, একদম চুপ। কোন মুখে এই কথা বলছিস তুই? তোর মুখে পবিত্র ভালোবাসার কথা মানায় না। আর এগুলো কথা ফিরিয়ে দেওয়ার, আমি তোকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি তোকে কখনো মেনে নিতে পারবো না। কেন পারবে না? দয়া করে ফিরিয়ে দিও না। শ্যাম দেখ, ও ওর ভুল বুঝতে পেরেছে, মেনে নে মেয়েটাকে। তোমরা ওর পক্ষে চলে গেলে? তোমরা তো জানো ও আমার সাথে কি কি করেছে, তবু এই কথা বলছো? এই মেয়ে চলে যায় এখান থেকে, আর কখনো যেন তোর চেহারা না দেখি। কোথায় যাব বলো? আমাকে তো একটু আগে বললে মাফ করে দিয়েছো, তাহলে মেনে নিতে অসুবিধা কোথায়? কেন, তোর এই শুভ কোথায়? তার কাছে যা। আমি এখন পর্যন্ত তোকে একটু স্পর্শ করিনি। আর একটা খারাপ ছেলের কথায় আমার সাথে কি করলি? তার সাথেও রাতও কাটিয়েছিস। চলে যায় এখান থেকে, আমি ডিভোর্স দিয়ে দিছি। তো এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। এটা তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি তোকে মেনে নেব না। তাহলে কান খুলে শুনে রাখ, আমি বেঁচে থাকতে তুই সুখী হতে পারবি না। এটা বলে হনহন করে চলে গেল। আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কোনো কথাই বললাম না। পরদিন সকালে রাশেদকে ফোন করে সব কিছু বললাম। সে বলল কিচ্ছু হবে না, আগে মিশন কমপ্লিট করি, তারপর ওকে দেখে নেব। সারাদিন প্ল্যান করলাম কিভাবে কি করা যায়। রাতে দুজনে পর্যাপ্ত পরিমাণে বুলেট আর একটা করে গান নিয়ে মিশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এসে গেছি শ্যাম, এটাই সে আস্তানা যেখান থেকে সব অপরাধ পরিচালনা করা হয়। সাবধানে, আগে সাইলেন্সার লাগিয়ে নে রাশেদ,
সামনে যাকে পাবি সবাইকে মেরে দিবি, ঠিক আছে? ঠিক আছে, চল। একে একে সবকটাকে মেরে আস্তে আস্তে ভেতরে গেলাম। আগেই সবাই পালিয়েছে যান বাঁচাতে। আমি বললাম, সবাই পালিয়েছে তো কী হয়েছে, আশেপাশে সার্চ কর কোনো কিছু পাওয়া যায় কিনা। তারপর আমরা দুজন মিলে সারা বাড়ি খুঁজলাম। এমন একটা জিনিস পেলাম যা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা সারা বাড়ি সার্চ করতে গিয়ে দেখলাম একটা রুমের ভেতর থেকে রক্ত। সে রক্ত অনুসরণ করে একটা বেসমেন্ট রুমে গিয়ে নামলাম। সেখানে আরও একটা রুম। রক্ত অনুসরণ করতে করতে একটা রুমে গেলাম দুজনে। রাশেদ, দরজা খোল সবকটার। ঠিক আছে, আমি খুলছি। প্রথম দরজা খোলার পর দেখতে পেলাম এখানে সমস্ত ডেড বডি পড়ে আছে। পাশে একটা অপারেশন থিয়েটারের মতো জায়গা, কাচের বয়ামে কিডনি আর চোখ রাখা কেমিক্যালে। এটা দেখে আমরা একটু ভীত হলাম। তারপর দ্বিতীয় দফায় দরজা খুললাম, দেখলাম এখানে বিশাল ড্রাগসের ব্যবসা। তারপরে দরজায় শত শত কোটি টাকা, তাদের গোপন কীর্তিকলাপের সব প্রমাণ। এই প্রমাণগুলো আমরা সংগ্রহ করে আলাদা করে রেখে দিই। তারপর শেষ একটা দরজা, যেটা খুলছে না সহজে। বন্ধুদের মধ্যে গুলি করে দরজা খোলার পর সেখানে দেখা যায় অবাক করা দৃশ্য। এখানে প্রায় 20 থেকে 25 জন মেয়ে আর 10 জন বাচ্চা, যাদের বয়স 7 থেকে 10 বছর, আর মেয়েরা 15 থেকে 20 বছর। আমরা দেরি করলাম না, সাথে সাথে প্রমাণগুলো নিজেদের কাছে রেখে পুলিশকে ফোন করলাম সহযোগিতার জন্য, সাথে স্যারকেও। স্যার, এত রাতে ফোন করার জন্য দুঃখিত। একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে। আগে গুড নিউজটা শোনো, তারপর ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে আমরা মেয়রের আর তার সকল অপকর্মের প্রমাণ পেয়েছি, আর কিছু বন্দীদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। খারাপ খবরটা হচ্ছে মেয়র আর তার সহকারীদের ধরতে পারেনি। গুড জব। ওদের ধারা ব্যবস্থা আমাদেরই করতে হবে, অসুবিধা নেই। আমার বিশ্বাস তোমরা পারবে। এখন তোমাদের ডিউটি করো। তারপর আমি আর রাশেদ সমস্ত বন্দীদের মুক্ত করে উপরে নিয়ে আসলাম। এতক্ষণে পুলিশ চলে এসেছে। এসে সব কিছু থানায় নিয়ে যাওয়া হলো। তখন এই লামি ম্যাম বলল, মিস্টার রাশেদ, এখানে এত কিছু আপনি জানলেন কেমন করে? আর সিয়াম এখানে কি করছে? ম্যাম, উপর মহল থেকে আমাদের বলা হয়েছে এই মিশনটি করার জন্য, আর শিয়ামকে আমি সাথে নিয়ে এসেছি কারণ শিয়ামের কনস্টেবল পদে চাকরি হয়েছে। মিথ্যে বলল, কারণ আমাদের মিশনটা গোপন রাখতে হবে। ঠিক আছে, আপনি তাহলে থানায় যান, আমার সিয়ামের সাথে কথা আছে। ঠিক আছে। রাশেদ, দ্বারা আমিও যাব। তুই থাক ম্যাম, তোর সাথে কি যেন বলবে। রাশেদ যাওয়ার সময় রহস্যময় হাসি দিয়ে গেল। এদিকে লামি ম্যামের দিকে তাকিয়ে দেখে রাগে লাল হয়ে গেছে। আমি কিছু বলতে যাব, তার আগেই আমার শার্টের কলার ধরে বলে, কিরে, তোর কত বড় সাহস, তুই আমার কল কেটে দিস? কই না তো, আমি আপনার কল কাটিনি। মিথ্যা বলছি, দাঁড়া, তোর মিথ্যা আমি বের করছি। সরি ম্যাম, ক্ষমা করবেন, আর হবে না এমন। মনে থাকবে তো? আমি যা বলবো তাই শুনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে। তাহলে কালকে 10টায় পার্কে দেখা করবা, কথা আছে তোমার সাথে। ঠিক আছে। উম, দিয়ে চলে গেল। আমি ভয়বলার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে থাকলাম, কি হয়ে গেল এটা? এর থেকে সাবধানে থাকতে হবে, আর গভীরে যাওয়া যাবে না। বেশিক্ষণ না থেকে বাড়ির দিকে রওনা দিলাম। রাশেদকে ফোন করে বললাম, হ্যাঁ রাশেদ, যারা এখানে আটক ছিল তাদের সবাইকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও আজকের জন্য। কালকে সকালে সবার ঠিকানায় পৌঁছে দিয়ে দিবি। ঠিক আছে, বাকি কাজ আমি সামনে নেব। সবার আগে সবার জবানবন্দি ভিডিও করবি, বলে যাস না। ঠিক আছে, বাকিটুকু আমি সামনে নেব, তুই নিশ্চিন্তায় থাকতে পারিস। বিকেলে দেখা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি বাড়িতে পৌঁছে দেখি সবাই ঘুমিয়ে আছে। আমি ফ্রেশ হয়ে দেখি টেবিলে রাখা খাবার। বুঝলাম এটা মাছ রাখারও কাজ না। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। গিয়ে দেখি ওখানকার এক বেঞ্চে একজন শাড়ি পরে বসে আছে। কাছে যেতেই দেখি লামিয়া ম্যাম। ম্যাম, আমি এসেছি, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। এই এখন আসার সময় হলো তোর? আমি কত কষ্ট করে সকাল সকাল এখানে এসেছি, এত তাড়াহুড়া কিসের তোর? ম্যাম, আপনার ডিউটি বাদ দিয়ে এখানে আসার কি কোনো বোকামি নয়? আপনি কি বলতেছেন আমাকে বলুন একটু খুলে। তুমি বেশি বোঝো, এখানে বসো, তোমার সাথে কথা আছে। এখনই রেগেছিল আর এখনই ঠান্ডা হয়ে গেল, লক্ষণ সুবিধা ঠিকছে না। জি ম্যাম, বলেন। প্রথমত আমাকে ম্যাম বলে ডাকবে না, লামিয়া বলে ডাকবে, মনে থাকবে? কিন্তু ম্যাম, ওহ সরি লামিয়া, এটা কি উচিত? উচিত অনুচিত তোমার দেখার বিষয় না, যেটা বলেছি সেটা করো। ঠিক আছে, এখন কি বলতে চাচ্ছিলে বলো, আমি একটু বেরোবো, বিকেলে একটা দরকারি মিটিং আছে। তাহলে শোনা সিয়াম, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম থানার সামনে সিগারেট খাওয়া অবস্থায়,
তখনই আমার ভালো লেগে গেছিল, তাই তো তোমার উপর বেশি অধিকার খাটাতাম। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। আমাকে ফিরিয়ে দিও না সিয়াম। আই লাভ ইউ সিয়াম। আমি চুপচাপ শুনলাম। কি হলো সিয়াম, চুপ থেকো না, কষ্ট হচ্ছে আমার, প্লিজ হ্যাঁ বলে দাও। না লামিয়া, আমার পক্ষে এটা সম্ভব না। আমার মেয়েদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমি নতুন করে ভালোবাসার খেলায় জড়াতে চাই না। এই বলার কোনো কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। ওখান থেকে এসেই নদীর পাড়ে ভাবতে লাগলাম কিভাবে আমার জীবন শেষ করে চলে গেল নিশি। এদিকে লামিয়া সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর ভাবছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। ওর সবচেয়ে কাছের বন্ধু রাশেদ, ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে সব কিছু জানতে পারবে। এদিকে আমি বসে আছি, পেছন থেকে রাশেদ আসলো। কিরে, মন খারাপ করে আছিস কেন? আরে কিছু না, ওদিকে সামলে নিয়েছিস? আর সব প্রমাণ নিয়ে একটু পর আমাদের আস্তানায় চলে আয়। সব কিছু অ্যানালাইজ করে তারপর স্যারকে জানাতে হবে। তারপর দুজন মিলে একসাথে সব কাগজপত্র নিয়ে আমাদের আস্তানায় চলে গেলাম। অ্যানালাইজ করতে বসে এমন সব খবর পেলাম, তাতে কিছু দুঃখও পেলাম। অসহায় গরিব লোকদের সাথে এমন করতে পারে? জানোয়ার তো জানোয়ারই থাকে। সব কিছু ঘটনা শেষে জানতে পারলাম মেয়রের ডান হাত আছে আমাদের এলাকার চেয়ারম্যান। এই চেয়ারম্যানের সকল কাজে মেয়রই সাহায্য করত। আমি আর রাশেদ মিলে সব কিছু স্যারকে জানানোর সিদ্ধান্ত নিলাম। তাই আমরা স্যার অফিসের দিকেই যাচ্ছি, খুব গোপনে। স্যারের অফিসে গিয়েই আসতে পারি স্যার? ও সিয়াম আর রাশেদ দেখছি আসো। সব প্রমাণ রেডি? কি কি হয়েছে সব কিছু আমাকে জানাও আর জমা দিয়ে যাও। স্যার, কালকের মিশনে আমরা ওখান থেকে অনেক কিছু প্রমাণ পাই এবং তথ্যও পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই রাস্তার থেকে ছেলে মেয়ে কিডন্যাপ করে ছেলেদের চোখ, কিডনি এই সমস্ত কিছু বের করে পাচার করে আর মেয়েদের পাচার করে অন্য দেশে। তারপর আরও আছে দেশে অস্ত্র, বিদেশি অস্ত্র, মাদকদ্রব্য সব কিছু পাওয়া গেছে। স্যার, থানায় জমা দেওয়া আছে। আর এসব কিছু রিপোর্ট। ঠিক আছে, এখন সব কিছু রিপোর্ট ছিল আমাদের, কিন্তু সব তো কোনো প্রমাণ ছিল না। যে প্রমাণগুলো ছিল সেগুলো সত্যায়িত করতে হতো। গুড জব। মেয়র আর তার সাথী সঙ্গীদের খোঁজ খবর কিছু জানো? হ্যাঁ স্যার, আমাদের কাছে খবর আছে তারা আজকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, সম্ভবত ভারতে যাবে, তারপর সেখান থেকে অন্য কোথাও। ঠিক আছে, তোমাদেরকে দায়িত্ব দিলাম, তাদেরকে ধরে আনো। যদি পারো সবগুলোকেই একসাথে ধরবে। তোমাদের সাথে পুলিশও থাকবে। ঠিক আছে স্যার, আমার কিছু বলার আছে। হ্যাঁ, অবশ্যই বলো। আমরা দুজন প্রথমত মিশনটা করতে চাই, আর যখন খুব প্রয়োজন পড়বে তখন একটা মেসেজ করার সাথে সাথে পুলিশ ফোর্স রেডি রাখবেন। আর যদি আসামি হাতের বাইরে চলে যেতেই চায় তাহলে আমরা গুলি করতে চাই, এই পারমিশন দেন। তারপরে কিছুক্ষণ ভেবে স্যার বললেন ঠিক আছে। তারপর আমরা স্যারের অফিস থেকে বিদায় নিয়ে মিশনের জন্য রেডি হই। আজ রাত 10টায় মিশনে যাব। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমরা রেডি মিশনের জন্য। অপরদিকে মেয়র ও তার সহকারীরা তাদের পরিবার নিয়ে দেশ ছাড়ার জন্য রেডি। এখানে নিশি ও তার পরিবারও আছে। নিশি বলছে, বাবা, আমি দেশে থাকতে চাই, আমার প্রতিশোধ নিতে হবে। না নিশি, দেখতে তো পারছিস আমাদের সব এখন জব্দ হয়ে গেছে। বেশিক্ষণ দেশে থাকলে মারা পড়বি। ঠিক আছে, চলো তাহলে। এদিকে রাশেদ আর আমি থানায় আসলাম। তারপর রাশেদ সবটা খুলে বলল লামি ম্যাডামকে। তারপর স্যারের সাথে কথা বলিয়ে দিলাম। তারপর আমরা চলে আসলাম। আসার সময় লামি ম্যাম রাশেদকে ডাক দিল। রাশেদ, একটু শুনবেন? এদিকে আসুন। আমি বাইরে গিয়ে দাঁড়াই, তুই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে বন্ধু, যা। আর ম্যাম কি বলেছে শুনে যাচ্ছি। ম্যাম বলুন, কি বলবেন? তোমরা মিশনে যাবে, কত সময় লাগবে? এখন তো ম্যাম সন্ধ্যা, রাত 10টার দিকে রওনা দিব, 11টায় পৌঁছে যাব। কেন ম্যাম, কি হয়েছে? তাহলে কিভাবে বলি? তোমার বলি সিয়ামের ব্যাপারে সব কিছু বলতে। ম্যাম, গত পরশুই না বললাম আপনাকে শিয়ামের ব্যাপারে কি সব কিছু? আরে এসব কিছু না, মানে রিলেশন করেছে নাকি না এখনো রিলেশন আছে সব ব্যাপারে। কেন ম্যাডাম, আপনি কি করবেন? কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। এই যেটুকু জিজ্ঞেস করেছে সেটুকুই বলেন। তারপর রাশেদ আমার ব্যাপারে সবটুকু বলল। আপনারা তো জানেনই। ম্যামের চোখে পানি, মুখে বিজয়ের হাসি। এটা দেখে রাশেদ ম্যামকে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনার চোখে পানি এটা নয় বুঝলাম, আপনি হাসছেন কেন? সেটা তুমি বুঝবে না। যা মিশনে যাও। আর সরি, হ্যাঁ তুমি করে বললাম, দেবরকে তুমি বলাই চাই। ঠিক আছে ভাবি, সরি ম্যাম। এই বলে রাশেদ বেরিয়ে আসে। আমি রাশেদকে বললাম, তোর কতক্ষণ লাগে? 1 ঘন্টা ধরে ভিতরে কি করছিলি? আয় তাড়াতাড়ি, মিশনে যেতে হবে। তারপর স্যারের সাথে মিশন আজকে করবে এটা কনফার্ম করলাম।
তারপর বেরিয়ে পড়লাম মিশনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই মিশন স্পটে পৌঁছে গেলাম। দুজনে পজিশন নিলাম। এখান থেকে ওরা পার্সোনাল হেলিকপ্টার করে অন্য দেশে চলে যাবে। একটু পর দেখে 2টা হেলিকপ্টার এসে নামলো এবং সবাই এসে হেলিকপ্টার দিকে যেতে নিলে আমি বললাম, কেউ আর এক পাও এগোবে না, নয়তো ফায়ার করব হাত ওপরে। তাও তারা যেতে নিলে উপরে ফাঁকা ফায়ার করলাম। আর রাশেদকে বললাম সবাইকে হাতকড়া পরাতে। হাতকড়া পরানো শেষ, হঠাৎ করে একটা গুলি এসে আমার পিঠে লাগলো। আমি পিছন ফিরে দেখি মেয়রের বডিগার্ড ও নিশি দাঁড়িয়ে আছে। সবাইকে নিয়ে রাশেদ সাইডে হাতকড়া পরিয়ে বসে রাখে। তারপর আমার সাথে ওদের বিপক্ষে গোলাগুলি যুদ্ধ হয়। এক এক করে সবকটাকে মারার পর আমার দিকে হঠাৎ নিশি বন্দুক তাক করে। আবার যখন গুলি চালাতে যাবে তখন সাইড থেকে আরেকটা গুলি চলে এবং হাতে লাগে। তারপর আর কিছু মনে নেই আমার। আমি যখন চোখ খুললাম নিজেকে হাসপাতালে পেলাম। পরে আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যায়। কিন্তু সাইডে থেকে গুলিটা চালালো কে হঠাৎ করে। আমি নিচের দিকে তাকাই, দিকে লামিয়া ম্যাম চেয়ারে বসে আমার পায়ের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছে। ভালো করে খেয়াল করে দেখি চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আমি নাড়াচাড়া করতে উঠে যাই। সিয়াম, তোমার জ্ঞান ফিরছে, দাঁড়াও আমি ডাক্তারকে ডেকে আনি। আরে দাঁড়াও লামিয়া, কয়টা বাজে দেখো? এখন রাত 4টা বাজে, অসুবিধা নাই, এখনো ডাক্তার আছে, আমি এক্ষুনি আসছি। এখনও কথা শুনছে না। এখানে কি করছে? সকালে রাশেদ আসলো, সাথে স্যারও। কিছুক্ষণ তাদের সাথে কথা বললাম। তারপর রাশেদকে জিজ্ঞাসা করলাম আমার কি হয়েছিল। তুই যখন পিঠে গুলি লাগার পরও ওদের সাথে লড়ছিলি তখন নিশিতকে আবার গুলি করতে চেয়েছিল। তখন ম্যাম এবং পুলিশ এসে তোকে বাঁচিয়েছে। তারপর সবাইকে বন্দি করে জেলখানায় দেওয়া হয়। ও তাহলে ম্যাম এখানে কখন আসছে? কখন আসছে মানে এখানেই তো ছিল। যাই হোক, এসব বাদ দে। আরে স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? না থাক, তোমাদের কথা শুনছিলাম। তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা যেই সাহসিকতার কাজ করেছো এর জন্য তোমাদের পুরস্কৃত করা হবে। আর সিয়াম, তোমার দায়িত্ব, তুমি যে মিশন শেষ করলে তার জন্য 1 সপ্তাহ পর একটা অনুষ্ঠান আছে। আমার সাথে তোমাকেও যেতে হবে। কিসের মিশন স্যার, আমি কি জানতে পারি? সঠিক সময় জানতে পারবেন ম্যাম। তখন স্যার বলল, আমার একটা কাজ করতে হবে, আমি আসি এখন, তোমরা থাকো। বন্ধু আমি আবার আসবো, এখন যাই। আর তোর ছোট ভাই জানে তোর খবর, কিন্তু আঙ্কেল আন্টি জানে না। ঠিক আছে বন্ধু, আর কেউ যেন না জানে। ঠিক আছে। তারপর একে একে সবাই চলে গেল, শুধু লামিয়া বাদে। ম্যাম, আপনি বাসায় যাবেন না? আপনার শরীর খারাপ করবে, বাসায় চলে যান। আর হ্যাঁ, আমার এত খেয়াল রাখার জন্য ধন্যবাদ আপনাকে। লামিয়া কিছু না বলে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আর একটু পর বলল, তুমি বোঝো না সিয়াম, তোমাকে আমি কত ভালোবাসি। নাকি আমার যোগ্যতা নাই তোমাকে ভালোবাসা? বলো সিয়াম, কি নেই আমার মধ্যে? দেখো লামিয়া, আমার জীবনের ঘটনা তুমি যদি জানতে তাহলে আমাকে আর ভালোবাসতে না। কোন কাহিনীর কথা বলছো বলো তো? এই যে তুমি বিবাহিত ছেলে ডিভোর্স হয়ে গেছে, এই কাহিনী? আমি সব জানি সিয়াম, প্লিজ আমাকে একটু ভালোবাসো, আমায় ফিরিয়ে দিও না। আমি চুপ করে আছি। চুপ করে থেকো না সিয়াম, আমায় উত্তর দাও। ঠিক আছে, আমাকে সময় দিতে হবে ভাবার। এ কথা শুনে লামিয়া খুশি হয়ে বলল, সময় নাও তুমি, তাও উত্তরটা যেন হ্যাঁ হয়। আচ্ছা আগে বাসায় যাও, নয়তো শরীর খারাপ করবে। আচ্ছা, তাহলে আমি গেলাম। তারপর লামিয়া চলে গেল বাসায়। সাথে সাথে আমার ভাই খাবার নিয়ে প্রবেশ করলো। এসে বলল, কেমন আছিস ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আর কবে আসলি? আমিও ভালো আছি, আর কালকে এসেছি। এসে শুনি তোর এই অবস্থা। মা বাবাকে জানিনি, তাই আমি বাইরে থেকে খাবার নিয়ে আসলাম। কি করেছিস? খাবার তো খেলাম একটু আগে, মেডিসিনও নিলাম। আচ্ছা, অসুবিধা নেই। সত্যি করে বলো তো, একটু আগে যে একটা মেয়ে গেল এই কেবিন থেকে, সে কে? আরে সে হচ্ছে আমাদের থানার ওসি, এখানে আসছিল। আমি তো জানিসই কিসের চাকরি করি, তাই যোগাযোগ থাকে। হয়েছে, থাক, আর বলতে হবে না। ম্যাম না অন্য কিছু, সেটা দেখা যাবে। তুই কিন্তু বেশি পেকে যাচ্ছিস। তো লেখাপড়ার খবর কি? ভালো, সামনের মাসের থেকে পরীক্ষা, দোয়া করো। মা বাবার কাছে দোয়া নিতে আসছিলাম। ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিবি, চিন্তা করিস না এসব কিছু নিয়ে। আরও কিছুক্ষণ গল্প করার পর বললাম, তাহলে বাসায় যা এখন, মা বাবা চিন্তা করবে। ঠিক আছে ভাইয়া, বিকেলে আসবো। না, বিকেলে আসতে হবে না, কালকে সকাল সকাল তো ছেড়ে দেবে। বিকেলে লামি আসলো পুলিশের পোশাক পরে। তুমি এখানে কেন, আর বাসায় যাওনি কেন? আমার জানটাকে দেখতে আসলাম। কিভাবে বাসায় যাই বলতো? আমার জান এখানে কষ্ট পাচ্ছে। দেখো, তুমি এখানে বারবার আসো, তোমার বাবা মা কিছু বলবে না? আমি চাই তুমি বেশি এখানে না আসো। দেখো, বেশি কথা বলবে না। মা বাবা জানে বলেই আমি এখানে আসি। আসবো, 1000 বার আসবো। তোমার অসুবিধা?
আমি এখন চলে যাচ্ছি, একটু পরে একেবারে চলে আসবে। এ বলে লামিয়া চলে গেল। আমি ভাবতে থাকলাম, একজনে ধোকা দিল, আমি লামিয়াকে কি বিশ্বাস করব? যদি সেও ধোকা দেয়। লামিয়াকে আমি ভালোবাসতে শুরু করেছি, নিশিও তো ধোকা দিল। সে তো আমার জন্য জীবন দিতেও নিয়েছিল। না, কি করব বুঝতে পারছি না। আরেকবার বিশ্বাস করব নাকি না, দেখি। যা বলবো এক সপ্তাহ পর, অনুষ্ঠানের পর বলবো। হয়তো মেনে নিতে পারি, নাও নিতে পারি। একটু পর রাশেদ আসলো আর বলল, বন্ধু, লামিয়া ম্যাম তোকে অনেক ভালোবাসে, সে তোকে ধোকা দিবে না। তুই তো জানিস বন্ধু, এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতেছি না। দেখ বন্ধু, তোর জীবন, তুই কাকে রাখবি না রাখবি তোর ব্যাপার। তবে আমি একটু সুপারিশ করতেই পারি। নামে খুবই ভালো, সারাদিন তোর কথা চিন্তা করে। আরও অনেক গল্প করলাম। সন্ধ্যার দিকে রাশেদ চলে গেল। রাতে ডক্টর এসে চেক আপ করে গেল, বললো কয়েকটা ওষুধ লিখে দেবে আর সকাল সকাল ছুটি দিয়ে দেবে। একটু বললো আমি আসলো। এই তো জান, আমি চলে এসেছি। কেমন আছো তুমি? এই তো ভালো, কিন্তু তুমি এত রাতে এখানে আসলে যে? কোনো কথা বলবে না, খাবারগুলো খেয়ে ওষুধটা খেয়ে নাও। আমি চুপচাপ খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ছুটি নিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। আমার পুরোপুরি সুস্থ হতে 1 সপ্তাহ লাগলো। এর মধ্যে পুলিশের সকলকে পুরস্কৃত করা হয়েছে মেয়র ও তার সাথীদের ধরার জন্য। আমি আর রাশেদ বাদে, কারণ আমাদেরকে আলাদাভাবে কালকে ডাকা হয়েছে। আমি রেডি হচ্ছিলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। ছোট ভাইকে বলে দিলাম মা বাবাকে নিয়ে এখানে চলে আসতে। ছোট ভাই বলল, ঠিক আছে, 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। রেডি হয়ে বের হলাম। তখনই লামিয়ার ফোন। সিয়াম, কই তুমি? আমি অনুষ্ঠানে যাব, তার জন্য রেডি হচ্ছি, বের হবো এখন। তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমি আসছি তোমাকে পিক করতে। আচ্ছা আসো। আমি রাশেদ আর লামিয়া 3জন মিলে অনুষ্ঠানে পৌঁছালাম। একে একে সব বড় বড় অফিসাররা বক্তব্য দিলেন। এখন আমাদের স্যার মঞ্চে আমাদের পুরস্কার দেওয়ার জন্য তিনি বলা শুরু করলেন, আমাদের ডিপার্টমেন্টের সদ্য বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া একজন ক্যাডারকে 6 মাসের ট্রেনিং দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম তাকে সবচেয়ে কঠিন মিশনে পাঠানো হবে। তাকে তা জানানো হয়নি, তাকে বলা হয়েছিল সেই ট্রেনিংয়ের একটা অংশ এটা, যে মিশনটা সে করবে। আমাদের সেই গর্ব, আমাদের সেই ক্যাডার সেই মিশনটা কমপ্লিট করেছে, দেশের মানুষকে রক্ষা করেছে অনেক বড় বিপদের হাত থেকে। আমি এই মুহূর্তে ডাকতে চলেছি আমাদের সেই ক্যাডারকে, যে কিছুদিনের মধ্যে টাঙ্গাইল জেলার ডিআইজি হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সিয়ামকে। আমি মঞ্চে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এই মিশনটা আমার জীবনের প্রথম মিশন। এই মিশনে আমাকে যে সাহায্য করেছে, আমি তাদেরকে প্রথমে মঞ্চে ডেকে নিতে চাই। চলে আসুন আপনারা। সাব ইন্সপেক্টর রাশেদ এবং ওসি লামিয়া দুজনেই মঞ্চে আসলো। আমি যদি আমার এই বন্ধুর সাপোর্ট না পেতাম, তাহলে আমি কখনো বিশেষ পরীক্ষা দিতেই পারতাম না এবং এই পর্যায়ে আসতেও পারতাম না। আমার এই বন্ধুর জন্যই আজ আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিসিএস ক্যাডার হতে পেরেছি। আর তাই আমি বলতে পারি, মধ্যবিত্ত ছেলেটি যখন বিসিএস ক্যাডার, তার বন্ধুর সাহায্য পেয়ে। আর লামিয়া ম্যামের কথা কী বলবো, সে যদি মিশনের দিন না থাকতো, তাহলে হয়তো আমি এখনও বেশি ফিরতাম না। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার খিদমত এভাবেই করতে পারি। আমরা আর কিছু বলতে পারলাম না। আবার স্যারকে বললাম, স্যার ধন্যবাদ আপনাকেও। তারপর আনুষ্ঠানিকতা শেষে আমাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সম্মাননা দেওয়া হলো আমাদের সবাইকে। অনুষ্ঠান শেষে মা বাবার সাথে দেখা করলাম। তারা কান্না করছে। কি হয়েছে মা, কান্না করছো কেন? বাবা তোমার কি হয়েছে? বাবা, তুই আজ আমাদের মুখ উজ্জ্বল করে দিলি। আজ আমরা গর্বিত তোর মতো একটা সন্তান পেয়ে। মা, এগুলো তো কিছু না, দোয়া করো আমার জন্য, আমি যেন সৎ পথে চলতে পারি। তখনই পেছন থেকে ছোট ভাই বলে, মা দেখো, তোমাকে যার কথা বলছিলাম ভাবি বানাবো। কই দেখি, কোনটা দেখা তো। মা ওই দেখো, একটা মেয়ে আসছে না, ওইটা। পিছন ফিরে দেখে লামি আসছে আমাদের দিকে। কাজ হলো, এখন তো আমি শেষ। লামি এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, ভালো আছেন আপনারা? ভালো আছি। তুমি তো সেই ওসি, তাই না? জি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আসো, এদিকে আসো। তারপর একটু সাইডে গিয়ে লামি বাবা মা ভাইয়ের সাথে কি যেন বলল। এসে মা বলছে, মেয়ে আমার পছন্দ হয়েছে, আগে কেন বলিসনি? কি মেয়ে পছন্দ হয়েছে কি বলো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর বুঝতে হবে না, বাড়ি চল। তারপর লামি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় চোখ মেরে গেল, মানে আমার কপালে শনি আছে। বাসায় যাই কি বলে। তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম, তখন মা বলল,
ওই মেয়েটার নাম যেন কি, লামিয়া। আমার খুব পছন্দ হয়েছে, ওকে বাড়ির বউ করে আনবো। এই কথা শুনে সাথে সাথে আমার গলায় ভাত আটকে গেছে। এই নে পানি খা। হঠাৎ করে গলায় ভাত আটকালো কেন? মা তো ঠিকই কথা বলেছে। কিন্তু এটা তো সম্ভব না ভাই, আমি বিয়ে করব না আর। দেখ, মেয়ে দেখতে শুনতে ভালো, রূপবতী গুণবতী সব কিছুই তার মধ্যে আছে। আমি যেটা বলছি এটা ব্যাস, আর একটা কথাও শুনতে চাই না। আমি কিছু বলতে যাবো তখনই দেখি বাবা মার দিকে তাকিয়ে আছে। আমি বরাবরই বাবাকে দেখে ভয় পাই, তাই আর কোনো কিছু না বলে চুপচাপ খেয়ে চলে গেলাম রুমে। একটু পর লামিয়ার ফোন আসলো। কেমন আছো সিয়াম? ভালো আছি, তুমি কেমন আছো লামিয়া? তোমার সাথে একটা কথা আছে। আমারও তোমার সাথে কথা আছে। তোমারটা আগে বলো, তারপরে বলছি আমি। ঠিক আছে শোনো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। কিন্তু আমি যে তোমাকে খবরটা শোনাতে চলেছি সেটার পরে মনে হয় না তুমি তো এমন অবস্থায় থাকবে এখন যে অবস্থায় আছো। বলো প্লিজ, কি কথা? আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। আমি সেই ছেলেকেই বিয়ে করব। আমি দুঃখিত। প্লিজ তুমি এরকম করো না। আমি যাকে ভালোবাসি সে আমার থেকে দূরে চলে যায়, তুমি অন্তত থেকে যাও প্লিজ। দেখো, সিদ্ধান্তটা আমার বাবা মা নিয়েছে, তাই আমি কিছু বলতে পারলাম না। ক্ষমা করো আমায়। প্লিজ তোমার বাবা মার নাম্বার অথবা তোমার বাসার ঠিকানা দাও, আমি আসছি তাদের সাথে দেখা করতে। দেখো, আমি তো কিছু বুঝি না, আমার সাথে আর যোগাযোগ রেখো না। এটা বলে ফোনটা কেটে দিল লামিয়া। এদিকে আমি মনে মনে ভাবছি, এই জীবন রেখে কী লাভ? বাবা মার কথা চিন্তা করে কিছু করতেও পারি না। এর একটা ব্যবস্থা করতে হবে, আমি আর বাঁচতে চাই না। হঠাৎ খেয়াল করলাম পরনে থাকা গেঞ্জিটা ভিজে গেছে। খেয়াল করে দেখি যে আমি অজরে কান্না করছি। আমি টাইপিং করতে বসলাম। স্যার, আমি হয়তো আর কিছু মুহূর্তের জন্য বেঁচে আছি। আমার অবর্তমানে আমার ছোট ভাইকে আমার এই চাকরির ব্যবস্থা করে দিন, এতটুকু আমার চাওয়া আপনার কাছে স্যার। দয়া করে এতটুকু উপকার করবেন আমার। সিয়াম। এই লেখাটা টাইপিং করে রাখলাম। নিচে যখন আসলাম তখন মা বাবা বলল, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে মা বাবা, বলো কি কথা? লামিয়ার সাথে তোর বিয়েটা দিতে পারছি না। তোর জন্য একটা মেয়ে দেখেছি, তার সাথে তোর বিয়ে আগামী শুক্রবার। এটা শোনার পরই আমার বুকের ভেতর কেমন করে উঠলো, দৌড়ে মুচড়ে যেতে লাগলো। খুব কষ্ট হচ্ছিল, ইচ্ছে হচ্ছিল এখান থেকে উঠে চলে আসি, কিন্তু পারছিলাম না। তারপরও বাবা মার সাথে ভালো মন্দ কথা বলছিলাম, কিন্তু আমার মার মন একটু টান দেয়। আমার ছেলে হঠাৎ এরকম কেয়ার করছে কেন? বেশি করে ফেললাম না তো তার সাথে? আসলে লামিয়া ও আমার বাবা মা মিলে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমাদের বিয়ে ঠিক করা হয়েছে, বাসরাতে আমি জানতে পারবো যে বিয়ে করা হচ্ছে লামিয়াকে। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ তাদের সাথে গল্প করি, তারপর আমার ছোট ভাইকে ডাক দিয়ে আমার রুমে আনি। কি ভাইয়া বলো, কিসের জন্য আসতে বললি? আমি আগেই বলে দিচ্ছি, ভাবির নাম্বার কিন্তু দিতে পারবো না। আরে না, সেই জন্য না। আমি আসলে কিছুদিনের জন্য মিশনে যাচ্ছি, গোপন মিশন। যদি আমার কিছু হয়ে যায় বাবা মার খেয়াল রাখিস, আর তোর একটা চাকরি হয়ে যাবে। ভাইয়া তুই এটা কি বলছিস? তোর কিছু হবে না, আর মিশনে না গেলে হবে না এখন। না রে ভাই, সবার খেয়াল রাখিস, আমি একটু পর বেরিয়ে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আমি মা বাবাকে বলে দিবনি তুই বাইরে গেছিস। রাত একটু গভীর হওয়ার পরে আমি সব কিছু গুছিয়ে নিয়ে অনেক দূরে যাওয়ার জন্য বের হলাম। জানি না কোথায় যাচ্ছি, তবে আর মনে হয় ফিরে আসা হবে না। যাওয়ার আগে লামিয়াকে শেষবারের মতো একটা কল করলাম, কিন্তু ফোন রিসিভ হলো না। তাই একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম। ভয়েস মেসেজে বললাম, লামিয়া ম্যাম, হয়তো প্রিয় বলতাম, কিন্তু সেই সুযোগটা আমি হারিয়ে ফেলেছি। আপনি আপনার বিবাহিত জীবন সুখে কাটান, এই দোয়াই রইল। আমার চেহারা আপনি আর কোনোদিন দেখতে পারবেন না। আপনাকে তো অনেক ভালোবেসেছিলাম বলতে চেয়েছিলাম কাল রাতেই, কিন্তু এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। যাই হোক, খুব কষ্ট পেলাম, তবে আপনার উপর কোনো দোষ আমি দিতে চাই না, সব আমার কপালের দোষ। তাই তো আমার প্রিয় কোনো জিনিসই আমি নিজের কাছে রাখতে পারি না। আর আপনার বাবা মার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি দিলেন না। অবশ্য দেবেনই বা কেন? একটা ডিভোর্সি ছেলের কাছে কোনো বাবা মাই তার মেয়েকে তুলে দেবে না। চলে যাচ্ছে অনেক দূরে, আপনার জীবন থেকে কোনোদিনের এই মুখটা আপনি দেখতে পারবেন না। আল্লাহ হাফিজ। এই মেসেজটা সেন্ড করে আমি ফোনটা অফ করে ফেলি। তারপর একটা অজানা বাস ধরে চলে যায় অনেক দূরে। রেল লাইনের ধারে বসে ভাবছি, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদিকে সকালে আমার সকল বন্ধু আমাকে না পেয়ে আমার বাবা মার কাছে জিজ্ঞাসা করে, আন্টি শিয়াম কোথায়? দেখছি না তো। মার্কেটে যেতে হবে না কেনাকাটা করার জন্য? বাবা শিয়াম তো ঘরে ছিল, দেখো তো। পেছন থেকে আমার ছোট ভাই এসে বলে, ভাইয়া না বললো সে কোনো মিশনে গেছে? আমাকে বলতে বললো মা বাবাকে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম।
কি মিশনে গেছে? এমন কোনো কথা তো স্যার আমাদের বলেনি। কোন মিশনে আছে? লামিয়াকে কল করে কি হয়েছে সেটা জানার জন্য। তারপর লামিয়াকে ফোন করলো রাশেদ। হ্যালো ভাবি, শ্যামের সাথে আপনার কিছু হয়েছে? শ্যামকে দেখতে পাচ্ছি না। ওর ছোট ভাই বলল ও নাকি কোনো মিশনে গেছে। আরে বলো কি আঙ্কেল আন্টি, আমি আর সিয়ামের বাকি বন্ধুরা মিলে একটা প্ল্যান করি। সিয়ামের সাথে একটা গেম খেলা। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর সিয়াম জানতে পারবে যে আমার সাথে বিয়ে হয়েছে সিয়ামের। এটা একটা সারপ্রাইজ হতে চলেছিল। কি বলছেন এসব ভাবি? আপনি কি জানেন শ্যাম কতটা ইমোশনাল? যদি কিছু একটা করে বসে। আরে কিছু হবে না, দাঁড়াও। সিয়ামের একটা ভয়েস মেসেজ এসেছে, দেখি কি বলে। ভয়েস মেসেজটা শোনার পর লামিয়া পাগলের মতো কান্না করতে করতে আমার বাসায় চলে আসে। এভাবে লামিয়াকে কান্না করতে দেখে আমার বন্ধুরা আর বাবা মা লামিয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এত কান্না কেন করছে। লামিয়া কোনো কিছু না বলেই মোবাইলটা রাশেদের হাতে দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর রাশেদ ভয়েস মেসেজটা শুনে সবাইকে বলে, আমি চলে গেছি অনেক দূরে, তাড়াতাড়ি খুঁজতে বলে সবাইকে। বেশিক্ষণ হয়নি। এদিকে আমি বাস থেকে নেমে একটা বাস স্টপে বসে আছি, চিন্তা করছি কি করা যায়। অনেক চিন্তা করার পর বুঝলাম এখন যদি আমি সুইসাইড করি তাহলে আমার বাবা মার কী হবে। সবচেয়ে বড় কথা হলো আমি আল্লাহর কাছে কী জবাব দেব। আমার দুনিয়া আখেরাত দুটাই চলে যাবে। তাই ঠিক করলাম বাবা মাকে নিয়ে শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে চাকরি করব। স্যার কেবল অন্য জায়গায় পোস্টিংটা নিতে হবে। তাই আস্তে আস্তে বাসার দিকে আবার রওনা হলাম। এত চেষ্টা করছি তাকে বলে থাকার, কিন্তু ভুলতে পারছি না। তার করা কেয়ারগুলো, তার পাগলামিগুলো, না আর এগুলো মনে করে চলবে না। তবুও ভুলতে পারছি না। এসব ভাবতে ভাবতে অন্য মানুষ হয়ে রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারে। আমি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ি। অবস্থা খুবই সিরিয়াস। এক ভদ্রলোক আমাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর আমার কাছ থেকে ফোন নিয়ে লামিয়ার নাম্বারটা পেয়ে যায় সবার আগে। তারপর ফোন করে ফোনটা রাশেদ ধরে। হ্যালো সিয়াম, কই তুই? হঠাৎ করে এভাবে চলে গেলি কেন? আমার কাছে তো বলতে পারতি। হ্যালো, কে বলছেন? এই ফোনটার মালিক আপনি চেনেন? হ্যালো, আপনি কে? আমি চিনি, এই ফোনটার মালিক আমার বন্ধু শ্যাম। আসলে এই ফোনটা আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তির কাছ থেকে পেয়েছি। আমি তাকে সদর হাসপাতালে নিয়ে আসছি। আপনার যত দ্রুত সম্ভব এইখানে চলে আসেন। ঠিক আছে, আমরা এক্ষুনি চলে আসছি। লামি অজ্ঞান থাকায় মাকে লামিয়ার পাশে রেখে রাশেদ, আমার সব বন্ধুরা আর বাবা চলে আসে হাসপাতালে। ওই লোকটা তাদেরকে আমার ফোনটা দিয়ে চলে যায়। ডক্টর ওটির ভেতরে আছে। প্রায় 4 ঘন্টার পর ওটির বাইরে লাইটটা নিভে যায়। ডক্টর বেরিয়ে আসে। তারপর রাশেদ ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার, রোগী কেমন আছে? দেখুন, আমরা আমাদের সব রকম চেষ্টা করেছি। বাঁচার চান্স মাত্র 5%। শরীরে 60% ড্যামেজ হয়ে গেছে, বাকিটা আল্লাহর হাতে। এই কথা শোনার পর সবাই নিস্তব্ধ হয়ে যায়। কি জবাব দেবে লামিয়ার কাছে। এদিকে লামিয়ার জ্ঞান ফেরার পর কোনোভাবে সে জানতে পারে যে আমি হাসপাতালে। সাথে সাথে ছুটে চলে যায় হাসপাতালে। লামিয়ার পেছনে মাও যায়, অজরে কান্না করতে থাকে। তার জন্যই নাকি এমন হয়েছে। সে যদি সারপ্রাইজ প্ল্যান না করতো তাহলে নাকি এমনটা হতো না। বিকেলে ডক্টর এসে চেক আপ করে বলে, যদি পারেন সিঙ্গাপুর নিয়ে চলে যান। আমার বন্ধুরা সব কিছু ব্যবস্থা করেছে। প্রায় সব কিছু রেডি হয়ে যখন আসলো তখন ডক্টর বলল, সরি, হি ইজ নো মোর। এটা শোনার পর লামি একদম চুপচাপ হয়ে গেল, কোনো কথা বলছে না। আমার মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সবাই কান্না করছে। পরদিন সকালবেলা তাকে বাড়ি নিয়ে জোহরের নামাজের পর কবর দেওয়া হলো। লামিয়া চুপচাপ, কারোর সাথে কথা বলে না। পরদিন সকালে তার ঘরে গিয়ে দেখা যায় লামিয়া ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। পুরো পরিবারের সুখের ছায়া। প্রথমে ছেলেকে হারালো, তারপর আবার লামিয়াও মারা গেল। তার ঘর থেকে একটা চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা, প্রিয় বাবা মা এবং আঙ্কেল আন্টি, সিয়ামকে হারানোর সবচেয়ে বড় অবদান মনে করে আমায়। আমি যদি এরকমটা না করতাম হয়তো সিয়ামও আমাদের মাঝে থাকতো। কেন করতে গেলাম এসব, কোনো কিছু আমার মাথায় আসে না। তাই আমি আর থাকতে পারছি না দুনিয়ায়। সিয়ামকে হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হাই, আর পারলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাকে ক্ষমা করুক। ফ্যান চলছে তবুও গরম লাগছে। গেমে একাকার। হঠাৎ চিৎকার দিয়ে উঠলো লামিয়া, সিয়াম, আমার সিয়াম কই? এক্ষুনি সিয়ামকে এনে দাও। তখনই লামিয়ার বাবা মা লামিয়ার ঘরে আসে। কি হয়েছে মা, তুই এমন চিৎকার দিলি কেন? বাবা সিয়াম কই? আমাকে সিয়ামের কাছে নিয়ে চলো, আমি সিয়ামের কাছে যাব। লামিয়ার মা, তোমার মেয়ে দেখো বোধ হয় খারাপ স্বপ্ন দেখেছে। তাই তো মনে হয়। লামিয়া, এখন ভোর 4টা বাজে, একটু পর সকাল হবে, সকালে যাস। না মা, আমি এক্ষুনি যাব।
এই বলে আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে আমাদের বাসার উদ্দেশ্যে। এসে কলিং বেল চাপ দিচ্ছিল, তখনই মা দরজা খুলে দেয়। সে কোনো কথা না বলে সোজা আমার রুমের দিকে আসতে থাকে। অপরদিকে আমি নামাজ পড়ে শেষ শুয়ে ভাবছি আজকে লামিয়ার উত্তরটা দেব। হ্যাঁ, আমিও তাকে ভালোবাসি। ঠিক তখনই কেউ এসে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লো আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রথমে বুঝতে অসুবিধা হলো, পরে বুঝতে পারলাম এটা লামিয়া। কিন্তু এত সকালে এখানে কেন? মাও এসে পড়েছে। তুমি এত সকালে এখানে কি করছো? ছাড়ো, মা দেখছে। না, আমি ছাড়বো না, কখনো কোথাও যেতে দিব না তোমাকে। বলো তো হয়েছে কি? আমি না একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো তো, মা আছে ঘরে। তারপর লামিয়া আমাকে ছেড়ে দিল, অন্য ঘরে চলে গেল। তখনই মা বলল, মেয়েটা ভালো, বিয়েটা করে নে। আমার একটা কথা তো রাখ। ঠিক আছে মা, তোমরা লামিয়ার বাবা মার সাথে কথা বলো। সব কিছু ঠিক করেছি, কিন্তু তোর হ্যাঁ শোনা বাকি ছিল। এটা হয়ে গেছে। আজ তো বুধবার, শুক্রবার তোদের বিয়ে। ঠিক আছে, তাহলে বন্ধু বান্ধবদের খবর দিচ্ছি। তাও দেওয়া শেষ, একটু পরে তো আসবে। তুই ওদের সাথে যাবি শপিং করতে। ঠিক আছে। এদিকে অন্য ঘরে গিয়ে লামিয়া বাবা মাও সবাইকে বলে যে প্র্যাঙ্ক করতে চেয়েছিল, তা করবে না। এই কারণে দুঃস্বপ্ন দেখে মন বদল করে ফেলেছে। একটু পর সব হারামির দল চলে আসলো। এসে বলল, চল বন্ধু, শপিংয়ে যাই, কেনাকাটা হবে, খাওয়া দাওয়া হবে। তারপর সবাই মিলে শপিংয়ে গেলাম। আমি আর লামিয়া একটু সাইডে একটা দোকান থেকে কিছু জিনিসপত্র পছন্দ করছি। ওদিকে বন্ধুরা ওদের জন্য কিনছে। সারাদিন শপিং করে শেষে রাতে বাড়ি ফিরলাম। লামিয়াকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আসছে আসার সময়। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আমরা দুপুরে জুমার নামাজ পড়ে বেরিয়ে পড়লাম লামিয়াদের বাসার উদ্দেশ্যে। যথারীতি পৌঁছে গেলাম। বিয়েটাও হয়ে গেল। বিদায়ের সময় লামি একটু কান্না করলেও গাড়িতে আসার সময় খুব খুশি। কাকাতো ভাইয়ের বউরা মানে ভাবিরা লামিয়াকে নিয়ে গেল বাসর ঘরে। আমি আর আমার কাজিন ভাই ব্রাদাররা দোতলায় আড্ডা দিতে থাকলাম। একটিবার ভাবিরা এসে ভাইদের ডেকে নিয়ে গেল, আর আমার ছোট ভাই সবাইকে নিয়ে গেল আমার রুমের সামনে। ভাইয়া বেস্ট অফ লাক টাটা বলেই আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা আটকে দিল। আমি খাটের কাছে যেতে যাচ্ছিলাম, বুকের ভেতর দুক বুক করা বেড়েই চলেছে। খাটের কাছে যেতেই লামি এসে সালাম করতে নিলে আমি ধরে ফেললাম। তোমার জায়গা পায়ে নয় রে পাগলি, বুকে। অজু আছে তোমার? যা অজু করে আসো। তারপর অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম আমাদের যেন সুখের শান্তিতে বসবাস করার তৌফিক দেন। নামাজ শেষ করে খাটে বসতে লামি 1 গ্লাস দুধ এগিয়ে দেয়। আমি অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা লামিয়াকে দিলাম। আমার উত্তরটা কিন্তু তুমি এখনো দাওনি। এই নাও তোমার উত্তর। আমিও তোমাকে খুব ভালোবাসি। দুজনের মুখ কাছাকাছি চলে আসলো। দুজনের শ্বাস ভারী হয়ে আসছে। তারপর কি হলো দেখার জন্য আপনাকে বিয়ে করতে হবে। এভাবেই চলতে থাকলো আমাদের সুখের জীবন। কেটে গেল 5টা বছর। 5 বছর পর আমার বদলি হয়েছে ঢাকা জেলায়। আমার বাবা মা এখনও টাঙ্গাইলে থাকে। আমি লামিয়া আর আমাদের ছোট্ট পাখি নীলা ঢাকায় থাকি। নীলা হচ্ছে আমার মেয়ে, 3.5 বছর বয়স। কথা শিখেছে অল্প অল্প। একদিন অফিস থেকে এসে দেখি মা মেয়ে গল্প করছে। কি গল্প হচ্ছে শুনি? বাবা এদিকে, আমার জন্য কি নেটে তো? আরে মামুনি, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। কি মজা দাও আমাকে। এই নাও তোমার চকলেট। তারপর নীলা ওখান থেকে চলে যায়। আমি লামিয়াকে পেছন দিক থেকে জড়িয়ে ধরি। আহ, কি করছো সিয়াম? নীলা এসে পড়বে তো, ছাড়ো বলছি। শুধু শুধু দুষ্টুমি। জান পাখি কি রাগ করেছে? তোমার জন্য চকলেট এনেছি। চকলেট নিয়ে আমার গালে চুম্মা দিয়ে ঘরে চলে গেল। এভাবেই চলছিল আমাদের সুখের দিন। দোয়া করবেন আগামীতে যেন এভাবেই থাকতে পারি। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।